আমি শুরু করি আমার পরিচয় দিয়ে প্রথমে। আমি মোহাম্মদ আব্দুল মতিন ইমন, বাই প্রফেশন an entrepreneur, at the same time strategic professional, strategic management professional. আমি এই মোমেন্টে কিছু কোম্পানির বোর্ডে, কিছু কোম্পানির লিডারশিপে আছি, ফাউন্ডার কো ফাউন্ডার হিসেবে আছি। কিছু ছোট ছোট স্টার্ট আপ, ছোট বা মিডিয়াম সাইজের স্টার্ট আপ, আর একটা পার্টিকুলার কোম্পানিতে আমি ফুল টাইম বা সম্পূর্ণ সময়টা দিই, সেটা হচ্ছে কি প্রাভা হেলথ বলে একটা হেলথ কেয়ার অর্গানাইজেশন। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমার বিজনেস গ্রাজুয়েট, বাট ক্যারিয়ারের শুরুটা অলমোস্ট প্রায় 10-12 ইয়ার্স, শুরু 10-12 ইয়ার্স কাজ করেছি মোর টেকনোলজি আইটি দিক থেকে, যেখানে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে শুরু করি, ব্রিটিশ একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বিওসি, এখন যেটা জার্মান একটা কোম্পানি অ্যাকোয়ার করে ফেলেছে, লেন্ডে। তো বিওসি এবং লেন্ডেতে একটা সিগনিফিকেন্ট সময় ছিলাম ওখানে। আমি এক সময় এশিয়া প্রজেক্ট সার্ভিসেস ম্যানেজার ছিলাম ফর বিভিন্ন টেকনোলজি প্রজেক্টের, এবং প্রিডমিনেন্টলি প্রায় 10 বছরের মতো কাজ করেছি। আপনারা এসএপি বোধহয় নাম শুনেছেন, ইআরপি সলিউশন, এই এসএপি ইমপ্লিমেন্টেশন কনসালটেন্ট ছিলাম। আর বিভিন্ন দেশে এই এসএপি ইমপ্লিমেন্ট করতাম। তার পরবর্তীতে আমি আরো কিছু কোম্পানিতে কাজ করি, নেমলি রহিম আফরোজ গ্রুপ, ওখানেও ইআরপি দেখতাম, ওখানেও ইআরপি হ্যান্ডেল করতাম। আর সব অর্গানাইজ 16টা কোম্পানির জন্য, প্লাস অন্যান্য অ্যাপ্লিকেশন দেখতাম, আইটি দেখতাম। আর তারপর হচ্ছে র্যাঙ্কস গ্রুপের গ্রুপ সিআইও ছিলাম, ওখানে 22টা কোম্পানি আইটি, ইআরপি, এফএস, ওরাকল ইআরপি ইমপ্লিমেন্ট করি আমি। আর এর বাইরে একটা শ্রীলঙ্কান গ্রুপ অফ কোম্পানিজ। সরি, আমার কথা কি শুনতে অসুবিধা হচ্ছে আপনাদের সবার? সজল মেসেজ পাঠিয়ে মেসেজ জি না স্যার, নো না স্যার। স্যার, ক্লিয়ার আছে। ক্লিয়ার স্যার। আর একটু হলও তাহলে সজল, আসতেছে, কথাগুলো একটু হলো। ও তাহলে সজল একটু চেক করে নিন, আর যদি অসুবিধা হয় দেখেন এটাতে বেটার কিনা। লেট মি সুইচ টু ম্যাকবুক স্পিকার। এখন কি একটু বেটার মনে হয়? এখন পারফেক্ট স্যার। সরি সরি। হ্যাঁ, এখন আমি সুইচ করে গেলাম আমার কম্পিউটারের মাইকে, যদি আপনাদের অসুবিধা হয়। এখন কি একটু বেটার মনে হয়? এখন একদম পারফেক্ট স্যার স্যার, এখন এতক্ষণে বেটার। পারফেক্ট ওকে, গ্রেট, লেটস কন্টিনিউ লাইক দিস। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার ক্যারিয়ার সম্পর্কে বলছি, তারপরে আমি র্যাঙ্কস গ্রুপ এবং তারপরে একটা শ্রীলঙ্কান গ্রুপ অফ কোম্পানিজের, ওটা একটা কংগ্লোমারেট, ওখানকার গ্লোবাল সিআইও হিসেবে আমি জয়েন করি। এন্ড দেন তারপরে বাংলাদেশের ওই গ্রুপেরই একটা অংশ, বাংলাদেশে প্রায় 34টা বিজনেস ইউনিট, ওই বিজনেস ইউনিটগুলোর গ্রুপ সিআইও এবং 2টা কোম্পানির সিইও হিসেবে জয়েন করি। লেটার আমি আবারও বিজনেসে ফেরত আসি। আহ, আমার নিজের অর্গানাইজেশন কিছু তৈরি করি, তার মধ্যে একটা হেলথ কেয়ার অর্গানাইজেশন তৈরি করি, যেখানে প্রায় 6-7 বছর আই হ্যাভ স্পেন্ট টাইম। তার পরবর্তীতে এখানে আমি অ্যাজ এ শেয়ার হোল্ডার প্লাস অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ইউ ক্যান সে, এখানে মোস্টলি লোকাল ম্যানেজমেন্টটা দেখছি ফর 2.5 ইয়ার্স। এবং এই বাকি সময়টুকু 10-12 বছরের বাইরে আমার ক্যারিয়ারের আরো প্রায় 16-17 বছর, ইন টোটাল প্রায় 29 বছরের মতো হবে, 28-29 বছরের মতো হবে। এই 16-17 বছর আই হ্যাভ মোস্টলি বিন ইনভলভড ইন ড্রাইভিং বিজনেস, ক্রিয়েটিং growth through strategy, plus very specifically strategic consulting, যেটাতে আমার একটা এক্সপার্টিস আছে, সেটা হচ্ছে ব্যালেন্স স্কোর কার্ড। আপনারা নাম শুনে থাকবেন, বিজনেস স্ট্র্যাটেজির একটা পার্ট এটা। সো আই এম কোয়াইট স্পেশালাইজড ইন ইমপ্লিমেন্টিং ব্যালেন্স স্কোর কার্ড ইন্টু কর্পোরেট অর্গানাইজেশনস, ওখানে ট্রান্সফরমেশনাল গ্রোথ দেওয়ার জন্য। সো দ্যাট ইজ অ্যানাদার এক্সপার্টিস দ্যাট আই হ্যাভ। আর এর বাইরে আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে কি আপনাদের ক্লাস নেওয়া, আপনাদের এবং কিছু ইউনিভার্সিটিতে আমি জাস্ট অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে শখের বসে ক্লাস নেই, যে কারণে এই কাজটা আমি খুব পছন্দ করি। যদিও সময় খুব কম পাই, বাট স্টিল যতটুকু টাইম পাই ততটুকুর মধ্যে এই জিনিসটা চেষ্টা করি, আর কিছু ইয়তদের জন্য কিছু কাজ এডিশনালি কিছু করার চেষ্টা করি মাঝে মাঝে। দ্যাটস মোর অর লেস মি। এবার আসি ক্লাসের এবং কোর্সের। আপনারা যেহেতু প্রফেশনাল লেভেলে, সো আই এম শিওর সার্টিফিকেট লেভেলে আপনাদের মধ্যে কেউ কেউ হতে পারে আমার ক্লাস হয়তো করেছেন। সার্টিফিকেট লেভেলে আমি ক্লাস নিই, যেহেতু আমি 2011 থেকে ক্লাস নিচ্ছি, সো আই বিলিভ অনেকেরই হয়তো করা হয়ে থাকতে পারে আমার ক্লাস। ক্লাসে আমি যে জিনিসটা ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে যে জিনিসটা আমি এনকারেজ করি খুব বেশি আইটি ক্লাসে। আপনারা অনেক গ্রোন আপ প্রফেশনালস, মোস্ট অফ ইউ, সবাই বিভিন্ন প্রফেশনাল অলরেডি আছেন। সো আমি জাস্ট তারপরও যে জিনিসটা বলি যে আইটি ইজ ওয়ান সাবজেক্ট। আমি হয়তো আমার ক্যারিয়ারের শুরুর 12 বছর ওখানে কাজ করেছি, বাট আই এম স্টিল কোয়াইট অ্যাটাচ টু ইট। এই কারণে
এই কারণে না যে আমাকে আইটি সার্ভিস বা আইটি টেকনোলজি জেনে, হ্যান্ডস অন টেকনোলজি জেনে ওইটাকে সার্ভিস দিতে হচ্ছে কাউকে বা সেল করতে হচ্ছে, প্রফেশনাল ওটাকে হার্নেস করতে হচ্ছে। বরং এই কারণে যে আমি পার্সোনালি রিয়ালাইজ করি এবং বিলিভ করি যে আমি যেই প্রফেশনে, যেই বিজনেসটাই ড্রাইভ করি না কেন, আমার ক্যারিয়ার যখন আমি এক্সপ্লেন করলাম, ইউ প্রবাবলি হ্যাভ আন্ডারস্টুড আই এম কোয়াইট ভার্সেটাইল ইন টার্মস অফ ইন্ডাস্ট্রিজ স্প্যান। মানে আমি বিভিন্ন ম্যানুফ্যাকচারিং, রিটেল, লজিস্টিক্স, সার্ভিস, হেলথ কেয়ার, বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সো ইররেসপেক্টিভ অফ ইন্ডাস্ট্রি ভার্টিক্যাল, আইটি এখন এমন একটা সাবজেক্ট, অ্যাজ এ লিডার, অ্যাজ এ স্ট্র্যাটেজিক লিডার, অ্যাজ এ ম্যানেজমেন্ট পার্সন, আপনি যদি সিনিয়র লেভেলে লিডারশিপ রোল প্লে করতে চান, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড আইটি বেটার। নট নেসেসারিলি ইউ নিড টু ডু প্রোগ্রামিং। আপনার তো প্রোগ্রামিং করা লাগবে না, আপনার তো ইআরপি কনফিগারেশন নিজে জানা লাগবে না, বাট আপনি কেন একটা অর্গানাইজেশনে ইআরপি ইউজ করবেন, অটোমেশন ইউজ করবেন, এই যে এখনকার যে টেকনোলজিগুলো, এই যে আমরা ব্লক চেইন শুনি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনি, বিগ ডেটা শুনি, উইল ডিসকাস অল দিস টপিকস লেটার ইন দ্য সেশন ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এগুলো খুব ইন্টারেস্টিং টপিকস, এগুলো ডিসকাস করব। বাট এইটা যে কেন ব্যবহার করব, ব্যবহার করে আসলে এটা থেকে আমার কি ভ্যালুটা এক্সট্রাক্ট করতে হবে, আমার বিজনেসের গ্রোথে, বিজনেসের ট্রান্সফরমেশনে, বিজনেসের প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্টে আমি কোথায় আসলে এই জিনিসগুলোকে ইউটিলাইজ করতে পারবো, এইটা বোঝার জন্য এই টেকনোলজি ওরিয়েন্টেশনটা ইজ পিভটাল, ইজ ভেরি ভ্যালুয়েবল। সো আমি ক্লাসটা শুরু করার আগে সবসময় প্রথম ক্লাসে এই জিনিসটা বলি যে আমরা যে পড়াটা পড়তেছি এটার প্রাইমারি অবজেক্টিভ পরীক্ষায় পাশ করা, এতে কোনো ডিসএগ্রিমেন্ট নাই, কোনো ডাউট নাই, কোনো ডিসএগ্রিমেন্ট নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে, অ্যাজ এ গ্রোন আপ প্রফেশনালস, আমাদের জন্য এটাও ইম্পর্টেন্ট টু, আমাদের যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারের জন্য কিছু রসদ জোগাড় করা। হ্যাঁ, কারণ ক্যারিয়ারটা একটা লম্বা পথ, 40 বছর। আমি যেমন বলি যে আমার 29 বছর, আমি যদি খুব আর্লি আমার ক্যারিয়ার স্টার্ট করেছি, কারণ আমার বয়সের তুলনায় হয়তো ক্যারিয়ারের পরিমাণটা বেশি অলরেডি হয়ে গেছে এক্সপিরিয়েন্সের। বাট স্টিল রেগুলার ইয়েতে বললে আমি হয়তো 4 বছর অ্যাডভান্স, সেক্ষেত্রে 26 বছর হয়তো ক্যারিয়ারে আমার রেগুলার এজ হয়ে গেছে। 26 বছর, তাই আই এম লেফট উইথ 14 more years অ্যাট দ্য লিস্ট। আল্লাহ তালা যদি হায়াত দেন, সুস্থ রাখেন, কেপেবল রাখেন, সেক্ষেত্রে আরো অ্যাটলিস্ট 14 more years। 40 বছর টাইমে আসলে অনেক পাথেয় প্রয়োজন হয়, লম্বা পথ। এবং পাথেয় গুলো হচ্ছে কি নলেজ, মেইন পাথেয়টাই হচ্ছে নলেজ। এবং টেকনোলজি এমন একটা নলেজ ভার্টিক্যাল, যেটা আসলে ইররেসপেক্টিভ অফ ইন্ডাস্ট্রি, ইররেসপেক্টিভ অফ ইউর লেভেল অফ ক্যারিয়ার, ইররেসপেক্টিভ অফ ইউর কি ডিপার্টমেন্ট বা কি ফাংশনে আপনি কাজ করছেন, এটা কাজে লাগে। দ্যাটস ওয়াই শুধু পরীক্ষা পাশের সার না, এইটার কনসেপ্ট গুলো আলোচনার মধ্যে দিই, কারণ ইন্টারেস্টিং সিলেবাসের যে কনসেপ্ট গুলো আছে, মোস্ট অফ দেম আর ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। আপনারা যদি একটু কনসেপ্ট গুলো মাথায় নিয়ে রাখতে পারেন, নট নেসেসারিলি এই এক্স্যাক্টলি এই জিনিসটাই কাজে লাগবে, বাট এই যে ওয়ে অফ থিঙ্কিং, থট প্রসেস, এই জিনিসটা যখন মাথায় থাকবে, তখন আপনি দেখবেন আপনার ক্যারিয়ারের লাইফেও, আপনার পুরো পাথের মধ্যে আপনি জায়গায় জায়গায় এটার একটা বেনিফিট নিতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইউ উইল বি এমব্রেসিং newer technologies. Maybe that is different from what we will be discussing in the class, but still the way of thinking, the way of adopting technology, the way of understanding and looking at technology, এই জিনিসটা শেখা থাকলে, এই জিনিসটা ওরিয়েন্টেশন থাকলে, ইট উইল বি হেল্পফুল অল থ্রু। সো এই জন্য আমি বলি যে এই ক্লাসটাকে লেটস ইউজ দিস অপরচুনিটি, লেটস টেক দিস এজ অ্যান অপরচুনিটি, পরীক্ষার জন্য, লাইফের জন্য। আইটিতে আমি বলি যে এটা ইজ সামথিং এক্সট্রা টু অফার ইন দিস ক্লাস। হ্যাঁ, কম্পেয়ার টু আদার কোর্সেস। এইটা অ্যাচিভ করার জন্য, আচ্ছা তার আগে আমি বলি যে পরীক্ষার জন্য যখন ইম্পর্টেন্ট, আপনারা উই আর অল গ্রোন আপস হিয়ার, আমরা বাচ্চাদের মতো পড়ালেখা করব না ফর শিওর। যে স্যার এটা পড়িয়ে দিয়েছেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলছেন, এটা আসছে পরীক্ষায়, স্যার কি কি পড়িয়েছেন, কি বলছিলেন, কোথায় শুরু করেছিলেন, কোথায় শেষ করেছিলেন, অতটুকু পর্যন্ত অ্যান্সার করে ফেলবো, নোট করে মুখস্থ করে ফেলবো। ডেফিনেটলি উই আর নট ইন দ্যাট লেভেল, ডেফিনেটলি উই আর নো লঙ্গার ইন দ্যাট লেভেল, রাইট? আমাদের পড়ালেখা হবে মোর কনসেপ্টুয়াল। আমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। পরীক্ষার আগে আমি বইটাও পড়বো, আমার সিলেবাসে যে রেফারেন্স বুকের কথা আছে, যা ম্যাটেরিয়ালের কথা আছে, যা পলিসির কথা বলা আছে, উইল ডেফিনেটলি গো থ্রু দোজ, দ্য হাইলাইটেড পোর্শন। বাট আমার যদি আন্ডারস্ট্যান্ডিং ক্ল্যারিটি থাকে, আমার যদি কনসেপ্টটাতে ক্ল্যারিটি থাকে,
আমার জন্য পরীক্ষাতে ওই ম্যাটেরিয়াল থেকে একদম জিনিসটা প্রপার জিনিসটা ক্যাপচার করা এবং সেটা পরীক্ষায় ডেলিভার করা would be much easier. And that is the whole purpose of this class. So আমি ক্লাসে যে স্লাইডগুলো শেয়ার করব, যে আলোচনাগুলো করব, সেটার সিলেকশনটা ইজ নট অন দ্য মেরিট অফ কত ফ্রিকুয়েন্টলি এটা এসেছে পরীক্ষায় বা আসতে পারে। ইটস নট অন দ্যাট মেরিট, রাদার ইটস অন দ্য মেরিট অফ whether the concept is important for us to understand and whether the concept is complex enough যেটা requires me to explain to you. So that আপনি যখন পড়বেন, পড়ার কোনো বিকল্প নাই, পরীক্ষার আগে যখন পড়বেন তখন it is easier for you to grasp and remember and deliver. Okay, so that is the whole point of this class. So অনেক সময় ক্লাসে এরকম কোশ্চেন আসে, মানে কোশ্চেন অনেকে করেন স্টুডেন্ট, which I don't discourage. You can ask any and every question. I don't discourage, but কোশ্চেনটা অনেক সময় এরকম করা হয় যে স্যার আপনি যদি একটু বলে দিতে পারতেন চ্যাপ্টার ওয়াইজ কোনটা কোনটা ইম্পর্টেন্ট। সো এই জন্য আমি প্রথমে একটা ডিক্লারেশন দিলাম, ইট ইজ নট অন দ্য মেরিট অফ ইম্পর্টেন্স অর ইম্পর্টেন্স যে কতটুকু আসতে পারে তার প্রবাবিলিটি, রাদার অন দ্য মেরিট অফ ইম্পর্টেন্স যেটা যদি এসে যায় তাহলে আপনাকে প্রপারলি অ্যান্সার করতে হলে, আপনাকে ওটার জন্য প্রপারলি প্রিপেয়ার হতে হলে, ওয়েদার ইউ নিড মাই হেল্প অর নট। দ্যাট ইজ হাউ উই হ্যাভ পিক টপিকস ইনটু দ্য ক্লাস। ওকে, সো উই উইল স্টার্ট। Yes, sir. আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ক্লাসটা যেন ইন্টারঅ্যাক্টিভ হয়। জুম ক্লাস, I know it is difficult, it is challenging, but the world has moved to a different paradigm now. আমি দিনে, আপনারা শুনে হয়তো একটু ওভারওয়েলমিং মনে হতে পারে নাম্বারটা, বাট অনেস্টলি আমার দিনে সকাল 9টা থেকে আমি মিটিং শুরু করি অ্যান্ড রাত্রে 8টা-9টা পর্যন্ত আমি মিটিংস করি বিভিন্ন রকমের, বিভিন্ন জায়গায়। এবং মোস্ট 90% অফ দিস মিটিং, 80 to 90% অফ দিস মিটিংস আর ভার্চুয়াল, মানে জুমে অথবা গুগল মিটে অথবা ইয়েতে কি বলে টিমসে, মাইক্রোসফট টিমসে করি, কোনো না কোনো প্ল্যাটফর্মে কোনো না কোনো পার্টির সাথে। অলমোস্ট 15 to 16 মিটিংস এ ডে আমি করি, 15 থেকে 16টা মিটিং আমি করি, এবং এর মধ্যে 80% হচ্ছে ভার্চুয়াল। সো আমি যদি এখন এই প্রত্যেকটা মিটিং যদি আমি ইন পার্সন করতে যেতাম, আমি যদি টার্গেট নিতাম মি দ্য ইন্ডিভিজুয়াল, ইম্পসিবল আমার জন্য এই প্রোডাক্টিভ হওয়াটা। 16টা মিটিং আমি কোনোদিন দিনে করতে পারতাম না, এটা সম্ভবই না। হ্যাঁ, সো সো দের ইজ এ ব্লেসিং অফ দিস টেকনোলজি বেসড ইন্টারাকশনস, দের আর ডাউনসাইডস। ডাউনসাইড হচ্ছে কি ইন্টারাকশন একটু লিমিটেড হয়ে যায়, একটু কনস্ট্রেইনড হয়ে যায়। হ্যাঁ, বাট যদি আপনারা চান, প্রয়োজন মনে করেন, এবং আমি এনকারেজ করব, ডু স্টপ মি ইন বিটুইন মাই টক্স and ask questions, share your opinion, share your view, which might be different from me, from my view. I have absolutely no problem talking about that. কারণ ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে কি ক্ল্যারিটি। সো ক্ল্যারিটি আনতে হলে ডিসকাশন ইজ এ মাস্ট। ওকে, সেটা আমার সাথে অ্যালাইন হোক বা না হোক, ডাজন্ট ম্যাটার। সো I'll really want you, I'll really request you to be interacting in the class. Okay, কোনো কিছু না বুঝলে, কোনো কিছুতে কনফিউশন মনে হলে, কন্ট্রাডিক্টরি মনে হলে, stop me and ask. Great. So before we proceed to the slides, any comment, any question? No question, No, sir. sir. Great. Inshallah, we will enjoy the class. আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হচ্ছে কি আজকেই যখন ক্লাসটা শিডিউল হয়, আজকেই আমাকে জানানো হয়েছিল, তখন হালিম ভাই আমাকে জাস্ট বললেন যে স্যার সিলেবাসটা একটু দেখে নিন। সিলেবাসটাতে আমি ইনভলভ ছিলাম, ট্রু, বাট ডেফিনেটলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আই ক্যানট বিয়ার এভরিথিং ইন মাই মাইন্ড। হ্যাঁ, সো আমি যতটুকু জানি সিলেবাসটা এখন আমরা যা কভার করব তার সাথে অ্যালাইনড, বাট ডিক্লারেশন একটা ডিসক্লেমার দিয়ে রাখলাম, আই উইল হ্যাভ টু পুট সাম মোর এফোর্ট, কারণ আজকে আমি ওই সময়টা আমার ছিল না। আমি হয়তো এই উইকেন্ডের মধ্যেই আই উইল এগেইন লুক থ্রু দ্য সিলেবাস, সেখানে কোনো রিভিশন আসছে কিনা, যেটার সাথে আমি যে স্লাইড দিচ্ছি বা যা কভার করছি তার সাথে কোনো মিসঅ্যালাইনমেন্ট আছে কিনা, আই উইল রিচেক অ্যান্ড উইল কাম ব্যাক। বাট ফর টুডে আই উইল স্টার্ট উইথ হোয়াট এভার এক্সিস্টিং নলেজ আই হ্যাভ অ্যাবাউট দ্য সিলেবাস। ওইখান থেকে আমরা সাধারণত 2জন কো টিচার এই ক্লাসটা নিব। I forgot the name of the other co-teacher, আমি নোটিশটা দেখি দেই যে উনি যে আরিফ সাহেব সম্ভবত, কো টিচারের সাথে যখন নিব
তখন সাধারণত আমি সেগমেন্ট 4, 5, 6টা কভার করি, উনি সেগমেন্ট 1, 2, 3টা কভার করেন। দ্যাট ইজ দ্য ওয়ে উই হ্যাভ স্প্লিটেড দ্য হোল সিলেবাস, যেটাতে 6টা সেগমেন্ট আছে, ওটাকে আমরা স্প্লিট করে নিয়ে কভার করার চেষ্টা করি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য হোল সেশন উইথ মি, আমি যে কাজটা করব, আমি একটা ওপেন ডিসকাশন রাখার চেষ্টা করি, যেখানে আমরা একটা রিভিশন দিই, যেখানে আমরা একটা চেষ্টা করি একটা রিভিশন দিতে। দ্যাট ইজ irrespective of the segments assigned to each of us. Okay, but we will start with segment 4, which is information systems security. Okay, so let me start. So when we say information systems security, by the way, আমি ইংরেজি বাংলা মিলায় ক্লাস নিচ্ছি, মোস্টলি বাংলায় নিব। হ্যাঁ, I hope you don't have any objection. কোনো objection নাই তো? No, sir. You can take. No, sir. Okay, great. So when we say information system security, we do a recap from certificate level. What is information system? Then we come to we go to security. So information system predominantly it's the type of application or software যেটা যদি একটা সেলসকে এনেবল করে আমরা বলি সেলস সিস্টেম, যদি একটা ইন্স্যুরেন্স ম্যানেজমেন্টকে এনেবল করে তাহলে আমি বলি ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, যদি ওয়্যার হাউস ম্যানেজমেন্টকে এনেবল করে উই টক অ্যাবাউট ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেম। বাট এন্ড অফ দ্য ডে দিস সিস্টেমস actually help us process data, convert it into information. These help us preserve and store information, extract it when needed, and then process it to make decisions, to help make decisions. Right? So this is all about the application which we know, which we call information system predominantly. সেইটা আমাদেরকে করতে সাহায্য করে। ওকে, যে আমরা তাকে ইনফরমেশন স্টোর এবং ইনফরমেশনকে রিট্রিভ অ্যান্ড দেন প্রসেস করা, ওটার আউটপুট তৈরি করতে সাহায্য করে। কি পারপাসে? টু হেল্প মেকিং ডিসিশনস। মোস্টলি ইনফরমেশন সিস্টেম আমাদেরকে ডিসিশন মেকিং এ হেল্প করে, প্লেন অ্যান্ড সিম্পল। নাও যখন আমরা ইনফরমেশন সিস্টেম বলছি, predominantly it's the software component. Software component definitely cannot operate on its own. It's a virtual entity. It's an intangible entity. It's a one virtual entity. এটা নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাই না? এটা একটা কোড, এটা একটা লজিক্যাল এন্টিটি। সো সফটওয়্যার রান করতে গেলে উই নিড হার্ডওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে সফটওয়্যারটা স্টোর করা থাকা লাগে। Even the processing involves a processor, which is a hardware component. সো সফটওয়্যার চলার জন্য হার্ডওয়্যার লাগে, হার্ডওয়্যার চলার জন্য এবং হার্ডওয়্যারের সফটওয়্যার যখন হচ্ছে এখানে ডেটাগুলোকে স্টোর করার জন্য ডেটাবেস লাগে, ডেটা স্টোরেজ লাগে। দ্যাট ইজ এগেইন এ হার্ডওয়্যার অ্যান্ড আ স্পেশাল কাইন্ড অফ সফটওয়্যার, যেখানে স্টোরেজ ডিসিপ্লিন স্টোরেজ এনশিওর করে ডেটার, যাতে আমি ইজিলি রিট্রিভ করতে পারি অন ডিমান্ড। এখন আমরা নেটওয়ার্ক, একটা কানেক্টেড এনভায়রনমেন্টে কাজ করি, সো দেয়ার ইজ এ নেটওয়ার্ক কম্পোনেন্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দেয়ার আর ইউজার্স, যাদেরকে ছাড়া সিস্টেমটা ইনকমপ্লিট। ইউজার দুই রকমের, একটা হচ্ছে গিয়ে দ্য ইউজার্স হু গেট দ্য বেনিফিট আউট অফ আ সিস্টেম, দ্যাট ইজ দ্য ইউজার হু গেটস টু ইউজ দ্য সিস্টেম টু ক্রিয়েট আ ভ্যালু ফর হিমসেলফ অর সেলফ অর দেয়ার অর্গানাইজেশন। আরেক টাইপের ইউজার হচ্ছে গিয়ে যে এই সিস্টেমটাকে ম্যানেজ করে, স্পেশালিস্ট ইউজার, যাদের আইটি নলেজ আছে, যাদের আইটি এক্সপার্টিস আছে, যারা প্রোগ্রামিং করে, যারা ডেটাবেসটাকে ম্যানেজ করে, যারা পারফরমেন্স মনিটর করে ম্যানেজ করে সিস্টেমের। সো দে আর অলসো ইউজার্স অফ ইনফরমেশন সিস্টেম। সো অল টুগেদার সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, database, and user. These are the 5 components of an information system. All together we call it information system. কেন এই রিক্যাপটা করলাম ইনফরমেশন সিস্টেম সার্টিফিকেট লেভেল থেকে আলোচনাটা তুলে নিয়ে এসে? বিকজ ওয়েন উই উইল ডিসকাস সিকিউরিটি, we'll have to keep in mind we are talking about security of all these components, right? So that's why understanding that information system actually is comprised of all these components is important. Now let's move to security. Let's move to the slide. ভাইয়া কথা না বললে মিউট করেন। আমি মিউট করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, মিউট হচ্ছে কি? ওকে, সো যেটা বলছিলাম যে সিকিউরিটি যখন বলছি, তখন সিকিউরিটি বলতে আমরা বুঝি যে প্রোটেক্টিং সামথিং, রাইট? প্রোটেক্টিং সামথিং ফ্রম সামথিং, সাধারণত প্রোটেক্টিং সামথিং ফ্রম সার্টেন থ্রেট।
নজরুল, এটা শিওর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাস না। হ্যাঁ, ইটস আইটি গভর্নেন্স। ওকে, চ্যাটে কোশ্চেন করেছিলেন। আই হোপ আমি তো রাইট ক্লাসে আছি তো, আইটি Yes, sir. গভর্নেন্স ক্লাসে তো আপনাদের। Yes, ওকে, sir, IT governance. আবার এরকম যদি হয় আমি ভুল ক্লাসে ভুল লেকচার দিয়ে যাচ্ছি, তাহলে অন্যরকম ব্যাপার হবে আর কি। আচ্ছা ঠিক আছে। আইটি গভর্নেন্স ঠিক আছে। সো আমি যেটা বলছিলাম যে যখন আমরা সিকিউরিটির কথা বলি, সিকিউরিটি ইজ অ্যাবাউট প্রোটেকশন। প্রোটেকশন ফ্রম হোয়াট? প্রোটেকশন ফ্রম থ্রেটস। আমরা কতগুলো কিওয়ার্ড সার্টিফিকেট লেভেলে আমি যখন ক্লাস নিয়ে সাধারণত আলোচনা করে ফেলি, এখানে আমি আবার একটু আলোচনা করি। কতগুলো কিওয়ার্ড আছে সিকিউরিটি রিলেটেড। একটা হচ্ছে থ্রেট। থ্রেট হচ্ছে কি জিনিস? থ্রেট একটা হচ্ছে ভালনারেবিলিটি। আর একটা হচ্ছে রিস্ক। থ্রেট, ভালনারেবিলিটি, রিস্ক, এই তিনটা ওয়ার্ড, তিনটা যে টার্ম, এই তিনটা টার্ম আমরা যে কোনো সময়, এটা আমরা আইটি রিস্কের কথা বলতেছি, আইটি সিকিউরিটি কথা বলছি, তাই আমরা আইটি থ্রেট, আইটি ভালনারেবিলিটি, আইটি রিস্কের কথা আলোচনা করছি। বাট লাইফে যে কোনো ধরনের রিস্ক, যে কোনো ধরনের রিস্কে উই হ্যাভ থ্রেট, উই হ্যাভ ভালনারেবিলিটি, উই হ্যাভ রিস্ক। নাও হোয়াট আর দিস থ্রি থিংস? কে বলতে পারবেন? কেউ আমাকে জাস্ট হেল্প করেন। Just what is your view? There is nothing called wrong or right answer. There is no point in answering right. There is no point deducted for answering wrong. So feel free to share your view. বলে থ্রেট কি জিনিস, ভালনারেবিলিটি কি জিনিস, রিস্ক কি জিনিস? স্যার থ্রেট হচ্ছে পটেনশিয়াল ডেঞ্জার, আর ভালনারেবিলিটি হচ্ছে স্যার ইনফরমেশন সিস্টেমের উইকনেসগুলো, আর রিস্ক হচ্ছে থ্রেট স্যার হচ্ছে, স্যার সরি আবার কি? পটেনশিয়াল থ্রেট স্যার পটেনশিয়াল ডেঞ্জার স্যার। আর পটেনশিয়াল ডেঞ্জার। জি স্যার, ভালনারেবিলিটি হইতেছে আমাদের ইনফরমেশন সিস্টেমের উইকনেস থাকতে পারে অনেক জায়গায়। বিউটিফুল। রিস্ক হইতেছে যেগুলো আমাদের ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করবে স্যার। ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করবে, থ্রেটই তো এক্সপ্লয়েট করবে। আচ্ছা, গ্রেট, কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার। রিস্কটাকে একটু হয়তো মডিফাই করতে হবে আমাদেরকে, একটু এনহ্যান্স করতে হবে, বাকি দুইটা পুরোপুরি কারেক্ট, স্পট অন। অন্য কেউ? শেয়ার করবেন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই, মানে আমি থ্রি ইডিয়টস তো সবাই দেখছেন তাই না? ওর মধ্যে ওই যে ডেফিনেশন যে জিনিসটাকে বলে আর কি, হ্যাঁ, আই এম নট এক্সপেক্টিং দ্যাট কাইন্ড অফ ডেফিনেশন। আই এম এক্সপেক্টিং ওই এক্সপ্লেনেশন, দ্য ওয়ে ইট ওয়াজ এক্সপ্লেইনড বাই দ্য কি বলে প্রোটাগনিস্ট। বলেন দেখি, কেউ এক্সপ্লেইন করেন। ওকে, ইরফান যেটা বলছেন, হি ইজ রাইট। থ্রেট হচ্ছে কি ডেঞ্জার। ডেঞ্জারকে ডিফাইন করতে হবে। ডেঞ্জার আসলে এই ওয়ার্ডটাও নিজেও কনফিউজিং। ডেঞ্জার মানে কি? থ্রেট হচ্ছে গিয়ে এমন ডেঞ্জার যেটা ক্যান বি কনসিডার্ড an external force, that can cause harm. An external force that can cause harm is threat, dangerous. যেমন আমি যদি বলি, আইটির ক্ষেত্রে বলার আগে আমি যদি বলি ন্যাচারাল থ্রেট, flood is an external force, is an external element that can cause harm, right? তামিদুর, আপনার নলেজের জন্য, আপনি স্ক্রিনে আঁকাকে করলে আমরা সবাই দেখে ফেলি, সুতরাং আপনি কি এঁকে ফেলতেছেন আমরা দেখে ফেলবো। স্ক্রিনে কেউ দাগাদাগি করেন না, ওকে? আচ্ছা, জুমের ফিচার এটা সবাই দেখতে পায়। স্যার আপনি চাইলে অফ করতে পারবেন। আমি পারি? ও, তাহলে এই নলেজটুকু আমার গেইন করতে হবে। উইল ডু ইট লেটার ইনশাআল্লাহ, আমি খুঁজে নেব। থ্যাংক ইউ ইরফান। আচ্ছা, সো যেটা বলছি যে থ্রেট হচ্ছে গিয়ে এক্সটার্নাল ফ্যাক্টর, external force that can harm
something, harm me, harm my organization, harm anything, harm the system. যেমন একটা ফ্লাড, একটা ফায়ার আউটব্রেক হলো, that's an external force, external element which can harm, যেটার উপর আমার কন্ট্রোল নাই। Earthquake, so these are all natural threats. Man-made threats অনেক কিছু হতে পারে। হ্যাকার আমার কম্পিউটার সিস্টেমে হ্যাক করতেছে, এখন হ্যাকারের যে কাজটা, হ্যাকিং ইজ এ থ্রেট, is an external force, is an external activity, right? So these are all secret. একটা ভাইরাস কি একটা প্রোগ্রাম, আমরা আলোচনা করবো ডিটেল, ভাইরাস কি জিনিস, ট্রোজান হর্স কি জিনিস, ওয়ার্ম কি জিনিস, পার্থক্য কি, উইল ডিসকাস, এগুলো ইন্টারেস্টিং টপিক। বাট এই ভাইরাসটা ইজ অ্যান এক্সটার্নাল থ্রেট, যেটা আমার সিস্টেমকে হার্ট করতে পারে। সো দিজ আর অল থ্রেটস। এখন এই থ্রেটটা যেমন ভূমিকম্প, আর্থকুয়েক ইজ এ থ্রেট। এখন ঢাকা শহরে যত বিল্ডিং আছে, যদি রিক্টার স্কেলে 7.5 রিক্টার স্কেল আল্লাহ না করুক একটা আর্থকুয়েক হয়, ঢাকা শহর যদি ওটার সেন্টারে থাকে, সেন্টারটা যদি ঢাকা শহরে হয়, তাহলে ডেফিনেটলি ঢাকা শহরে অনেক ক্ষয়ক্ষতি হবে। এখন 7.5 রিক্টার স্কেল একটা আর্থকুয়েক, অর্থাৎ ওই যে থ্রেটটা, এই থ্রেটটা যদি আমাদেরকে হিট করে, তাহলে সব বিল্ডিং কি পড়ে যাবে, সব ফ্লাইওভার কি পড়ে যাবে? পড়বে না স্যার, দুর্বলগুলো স্যার। পড়ে যাবে। সব বিল্ডিং পড়বে না, আবার কোনো বিল্ডিংই পড়বে না তাও না, অনেক বিল্ডিং পড়ে যাবে, জি স্যার। তাই না? জি এখন স্যার। কোন বিল্ডিংটা পড়বে, কোন বিল্ডিংটা পড়বে না? যে বিল্ডিংটা পড়বে সেই বিল্ডিংটাকে আমরা বলতে পারি সেই বিল্ডিংটা একটা উইক বিল্ডিং। তার উইকনেস আছে হচ্ছে তার এইজে, তার ফাউন্ডেশন, তার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে। বাঁশের জায়গায় রড দিয়েই তৈরি করছে, বাট স্টিল রডটা উইক, তাহলে পড়ে যেতে পারে। তার মানে এই বিল্ডিংটাতে একটা ভালনারেবিলিটি আছে, উইকনেস। ইরফান যেটাকে উইকনেস বলছিল, দ্যাটস ভালনারেবিলিটি। বাট ভালনারেবিলিটি আমি যখন বলতেছি, তখন আমি যদি বলি যে শুধু একটা বিল্ডিংকে পয়েন্ট ফিঙ্গার করে বললাম এই বিল্ডিংটা ভালনারেবল, কিসের জন্য ভালনারেবল বললাম না, তাহলে ভালনারেবিলিটি কমপ্লিট হইল না। আমাকে বলতে হবে এই বিল্ডিংটা আর্থকুয়েকের জন্য ভালনারেবল, কারণটা অনেক পুরানো। কিন্তু সেই একই বিল্ডিং ফায়ার থ্রেটের জন্য হয়তো ভালনারেবল না, ফ্লাডের জন্য ভালনারেবল না, ওটা পাহাড়ের উপরে, তাহলে ফ্লাডের জন্য তো ভালনারেবল না। তাহলে যখন আমি ভালনারেবিলিটি বলবো, ভালনারেবিলিটি অ্যালোন ইন্ডিপেন্ডেন্টলি ইজ নট এ ভালনারেবিলিটি। When it is relevant, contextually relevant with a threat, there is a vulnerability. যে এই থ্রেটের জন্য এটা vulnerability. Clear কনসেপ্টটা? Yes, sir. Great. Now comes the risk part. রিস্ক হচ্ছে গিয়ে আমার একটা থ্রেটের এগেইনস্টে একটা vulnerability আছে। এবার আমি বুঝতে চাই যে এইটা রিলেটিভলি উইথ আদার থ্রেটস অ্যান্ড ভালনারেবিলিটি কম্বিনেশন, থ্রেট ভালনারেবিলিটি কম্বিনেশন, যে আর্থকুয়েকে বিল্ডিংটা পড়ে যাবে কি পড়ে যাবে না, উইক এবং স্ট্রেংথ কতটুকু, থ্রেট ভালনারেবিলিটি কম্বিনেশন। এইটা করে আমি এবার রিলেটিভ স্কোরিং করতে চাই বা একটা মেজার করতে চাই, যে কারণ রিস্ক হচ্ছে গিয়ে একটা রিলেটিভ মেজার, স্পিড একটা রিলেটিভ মেজার। আপনি যদি বলেন যে এই গাড়িটা বেশ স্পিডে যাচ্ছে, আপনি হয়তো চিন্তা করতেছেন না যে এটাকে আরেকজনের সাথে কম্পেয়ার করে বলতেছেন, কিন্তু অরিজিনালি আপনি আসলে কম্পেয়ার করে বলতেছেন। কেন স্পিডে যাচ্ছে বলতেছেন? কারণ এই রোড দিয়ে গাড়ি সাধারণত 50 কিলোমিটারের উপরে যায় না, বাট এই গাড়িটা মনে হয় 70-80-তে যাচ্ছে, যেই কারণে আমি বলছি এই গাড়িটা অতিরিক্ত স্পিডে যাচ্ছে। স্পিড ইজ এ রিলেটিভ মেজার, তাই না? এই ছেলেটা তো সাংঘাতিক লম্বা, লম্বা ইজ এ রিলেটিভ মেজার। এই ছেলেটাই বাংলাদেশে আইসিএবি এর স্টুডেন্ট, সে আমি যখন 6 ফিট 2 ইঞ্চি খুব লম্বা বলতেছি, এই যখন রাশিয়াতে যাচ্ছে, এই যখন আমেরিকায় গিয়ে স্পেশালি আফ্রো আমেরিকান তাদের সাথে, আফ্রিকান আমেরিকানদের সাথে গিয়ে দাঁড়াচ্ছে, তখন হয়তো আমি বলবো না এই ছেলেটা তো মারাত্মক লম্বা, বলবো না, বিকজ দ্যাটস এ রিলেটিভ মেজার। ঠিক সেরকম রিস্ক ইজ এ রিলেটিভ মেজার, যে কোনো কিছু বেশি রিস্কি, কোনো কিছু কম রিস্কি। আমি তাহলে যদি স্যার, এখন একটা এক্সাম্পল দিই, জি তাহলে স্যার রিলেটিভ ওয়ার্ডটা কি কোনো কিছুর সাথে কম্পেয়ার করি বললে সেটাকে রিলেটিভ বলতেছি। অ্যাবসলিউটলি, যখন আমরা কম্পেয়ার করে কোনো কিছুকে বলছি আর অ্যাট্রিবিউট করছি, তখন আমরা ওটাকে বলবো ইটস এ রিলেটিভ মেজার।
হ্যাঁ, যে কোনো কিছু ফাস্ট অর স্লো ইজ এ রিলেটিভ মেজার, লং অর শর্ট রিলেটিভ মেজার, tall or short is a relative measure, heavy or light is a relative measure, তাই না? আপনার 50 কেজি হইলে আপনি কি লাইট ওয়েট না হেভি ওয়েট, এটা কিসের উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে ইফ ইউ কম্পেয়ার দ্যাট উইথ এ স্ট্যান্ডার্ড, তাহলে আপনি বলবেন এটা রিলেটিভ মেজার। আপনার 100 কোটি টাকা থাকা বড় লোক, 1 কোটি টাকা থাকা বড় লোক, আপনি কোনটা বড় লোক বেশি? আপনি রিলেটিভ মেজার। কেউ আছে যার 20 লাখ টাকার সেভিংস আছে, সেই নিজেকে বড় লোক ভাবতেছে, কারণ সে কম্পেয়ার করতেছে অন্য কারোর সাথে যারা আর তার চেয়ে কম আছে। কেউ 20 লাখ টাকা হাতে নিয়ে তাকে গরিব ভাবতেছে, আরে আমার যদি আর একটু টাকা থাকতো, এরকম গরিবী হালে চলতে আর ভালো লাগে না, কারণ সে কম্পেয়ার করতেছে এমন কারোর সাথে যার 2 কোটি টাকা আছে। কিন্তু সে যদি নিজেকে কম্পেয়ার করে যার 20,000 টাকা আছে, তাহলে তো তার বড় লোক ভাবার কথা নিজেকে। সো দিস আর অল রিলেটিভ মেজার্স। হ্যাঁ, সো ঠিক সেরকম রিস্ক ইজ এ রিলেটিভ মেজার। সো রিস্ক আমি যদি এভাবে করে এক্সাম্পল বলি, যে পাঠাও বাইকে করে আপনার গুলিস্তান থেকে গুলশান আসা, G to G, গুলিস্তান টু গুলশান, পাঠাও বাইকে করে আপনি আসবেন, ভার্সেস আপনি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সিলেটের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তো বলে হ্যাঁ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সিলেটে আপনি ল্যান্ড করবেন প্লেনে, দুইটার মধ্যে কোনটা বেশি রিস্কি? স্যার প্লেনে ল্যান্ড করা। প্লেনে ল্যান্ড করা বেশি রিস্কি। কে কে স্যার একমত, কে কে দ্বিমত? দ্বিমত কারো আছে কিনা শুনি। স্যার পাঠাও রিস্কি। পাঠাও, পাঠাও থেকে গুলিস্তান টু গুলশান ভার্সেস এই শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু শাহ মখদুম এয়ারপোর্ট, সম্ভবত সিলেটেরটা শাহ মখদুম এয়ারপোর্টে পৌঁছানো, দুইটার মধ্যে পাঠাও রিস্কি বেশি, আরেকজন বলছেন প্লেনে যাওয়াটা রিস্কি বেশি। যিনি স্যার প্লেনে যাওয়া রিস্কি বেশি পাঠাও বলছেন, রিস্কি বেশি। ওকে খায়র, পাঠাও ভোটে যাওয়া যুদ্ধ হচ্ছে মনে হচ্ছে। বলেন পাঠাও কেন বেশি রিস্কি? লেটস হিয়ার ফ্রম ইউ, কেন স্যার বেশি রিস্কি? because of the vulnerability and the excess ratio of accident occurs in the road rather than in the sky. প্রবাবিলিটি তার মানে Yes sir, আপনি probability. স্যার Yes, জুলাই মাসে probability. বাংলাদেশে 800টা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হয়তো এটার কথা বলতেছি। এই প্রবাবিলিটি অনুযায়ী বাইক রোড অ্যাক্সিডেন্ট বেশি হয় বাংলাদেশে। No, not only in Bangladesh, it all over the world. Road accident is excess and more secure is air. কিন্তু আমি তো বলতেছি অ্যাবসলিউটলি। রোড অ্যাক্সিডেন্ট হইলো, রোড অ্যাক্সিডেন্টে বাঁচে বেশি, কিন্তু প্লেন অ্যাক্সিডেন্ট হইলে তো বাঁচার কোনো আমি চান্সই নেই। না ওটার স্যার আপনাকে অ্যাক্সিডেন্টের রেশিওটা বুঝতে হবে তো। স্যার আমি আরেকটা চান্সেস বিষয় হাই। অ্যাড করতে চাই এখানে। স্যার হ্যাঁ, জাহেদুলকে বলতে সুযোগ দিবে এবার, বলেন। স্যার আরেকটা বিষয় হচ্ছে এখানে অ্যাক্সিডেন্টটাও আছে, আরেকটা বিষয় হচ্ছে আমার টাইমটা রিস্কে। এখানে আমার অনেক বেশি টাইম লাগবে গুলিস্তান থেকে এ, উম, গুলিস্তান থেকে আহ গুলশান আসার জন্য আর কি। এটা আমার কাছে বেশি রিস্কি মনে হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে আমি যদি শাহ আমানত এয়ারপোর্ট থেকে সিলেট এয়ারপোর্টে যাই, শাহ আমানত, আমার কাছে রাইট। টাইমটা অনেক কম লাগবে, সেজন্য আমার কাছে এটা বেশি রিস্কি মনে হচ্ছে পাঠাতে। টাইমটা, আচ্ছা আপনার যদি সেন্সিটিভিটি টাইপের হয় তাহলে অন্য জিনিস, তাহলে আপনাকে আসলে মোটরসাইকেলে ঢাকা টু সিলেট আর প্লেনে ঢাকা টু সিলেট কম্পেয়ার করতে হবে। গুলিস্তান টু গুলশান আর ঢাকা টু সিলেট কম্পেয়ার করা যাবে না যাইতে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি টাইমকে আমি রিস্কের ফ্যাক্টর যদি ধরি আর কি, আমার টাইম বাঁচাইতে হবে, না হলে আমি এই জিনিসটা ধরতে পারবো না। আমি সিলেট থেকে ঢাকায় আসতেছি, ঢাকায় একটা ফ্লাইট ধরার জন্য, সেটা আমি মোটরসাইকেলে আসলে কি অবস্থা আর ইয়ে থেকে অবস্থা, সেই ক্ষেত্রে এটা একটা কম্প্যারিজন হইতে পারে রিস্কের। বাট ওনারা যেটা বলতেছেন, হ্যাঁ, ইরফান এবং খায়রুল যেটা আলাপ করতেছিলেন, যেটাতে ডিবেট করতেছিলেন, দ্যাট ইজ মোর অ্যাবাউট দুইজনের পয়েন্ট অফ ভিউ। একজন বলছেন যে ফ্রিকোয়েন্সি অফ হ্যাপেনিং, আরেকজন বলছে হইলে কি হবে। So, কোনটার উপরে আমরা রিস্কটাকে বেশি গুরুত্ব দিব, এটাই তো আলোচনা, তাই না? ইয়েস স্যার। অ্যাবসলিউটলি। আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু একটু অনেক টাইম নিয়ে ক্লাসটা নিচ্ছি, হ্যাঁ, আপনারা ওয়ারি করেন না, আমাদের সিলেবাস আমরা শেষ করতে পারবো। আমি একটু চাই প্রথমের গাঁথনিটা একটু শক্ত হোক, আমাদের আলোচনাটার ক্লাস ভালো লাগছে স্যার। মোমেন্টামটা আমি ওরকম তৈরি করতে চাই। ইয়েস স্যার। ক্লাস ভালো লাগছে স্যার। So, এবং অনেকের জন্য এটা নভিসের মতো আলোচনা হতে পারে, ইউ অলরেডি মে নো দিস, হ্যাঁ, বাট ওইটা একটু সহ্য করে নিন। আচ্ছা, এনিওয়েজ, সো লেটস গেট ব্যাক টু দ্য ডিসকাশন, যে এটা কি ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ হ্যাপেনিং অর দ্য ইম্প্যাক্ট অফ হ্যাপেনিং?
মানে হচ্ছে কি আমি অ্যাক্সিডেন্ট হলে কতটুকু ক্ষতি হবে সেইটার উপরে রিস্ককে অ্যাসেস করব, না কত বেশি হইতে পারে অ্যাক্সিডেন্ট, কত ফ্রিকুয়েন্টলি হইতে পারে সেটার উপরে করব? দ্য রাইট আনসার ইজ আমরা দুইটাকে কনসিডার করি রিস্ক অ্যাসেস করব। আপনারা একদম ঠিক লাইনে আছেন, কিন্তু দুইজন দুইটা পিলার আলাদাভাবে দেখতেছেন। এবার আমি দুইটা পিলারকে এক জায়গায় করি। রিস্ক অ্যাসেসমেন্টের মেথডটা হচ্ছে গিয়ে আপনি রিস্ক এরিয়া, অর্থাৎ রিস্ক এরিয়া বলতে আমি বোঝাচ্ছি দ্য ভালনারেবিলিটি ম্যাচড উইথ থ্রেট। এই দুইটাকে নিয়ে আমি যদি এরকম তিনটা অপশন পাই, তিন ধরনের রিস্ক, এবার আমি রিস্কের দুইটা প্যারামিটার দেখব। একটা দেখব হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ হ্যাপেনিং, প্রবাবিলিটি অফ অকারেন্স বলে, প্রবাবিলিটি অফ অকারেন্স। দ্যাট ইজ প্রতি 10টার মধ্যে কয়টা হইতে পারে, বা 100টার মধ্যে আমি যদি 100 দিয়ে করি, সবার জন্য 100 দিয়ে করবো, 1000 দিয়ে করলে 1000 দিয়ে করবো। প্লেনের যদি এক্সাম্পল দিছি, ওইটা আমাকে আসলে 1000 দিয়েই করতে হবে বা 10,000 বা দিয়ে করতে হবে। প্রতি 10,000 ফ্লাইটে কয়টা অ্যাক্সিডেন্ট হয়? এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অফ হ্যাপেনিং বা ফ্রিকোয়েন্সি অফ প্রবাবিলিটি অফ অকারেন্স। দেখা যাবে প্রতি 10,000-এ হয়তো 0.5 বা 0.2 0.1 এই টাইপের কিছু হবে, আমার এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স জানা নেই, বাট আমার ধারণা ওরকমই। কারণ প্রতিদিন আমরা প্লেন অ্যাক্সিডেন্টের যখন খবর আসে, তখন দেখবেন ইউটিউবে ভিডিও ভরে গেছে, এবং সেটা বছরে 4বার 5বার ম্যাক্সিমাম হয়। প্রতিদিন, ইনফ্যাক্ট প্রতি ঘন্টায় যত হাজার ফ্লাইট সারা ওয়ার্ল্ডে ওড়ে তা কল্পনার বাইরে। ওকে, তাহলে রেশিওটা কত কম বোঝা যাচ্ছে, ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স বা প্রবাবিলিটি অফ অকারেন্স ইজ ভেরি লেস, 0.000 সামথিং হবে। সো দ্যাটস আ প্রবাবিলিটি অফ অকারেন্স, একটা ভ্যালু। কিন্তু এইটা দিয়ে যদি বলি, তাহলে আমার সবসময় মনে হবে যে প্লেনে কোনো রিস্কই নেই। কিন্তু তারপরে আরেকটা কলামে, আরেকটা জায়গায় পাশে আমরা লিখবো হচ্ছে কি ইম্প্যাক্ট অফ অকারেন্স, হইলে ক্ষতি কতটুকু। সেটা যদি আমরা 10 পয়েন্ট স্কেলে যদি মাপি, লাইফ চলে যাওয়া বিং হচ্ছে কি 10 আউট অফ 10, সে 10 না, লাইফ চলে যাওয়া আমি ধরলাম হচ্ছে কি 8 আউট অফ 10, আর মেনি লাইফ অ্যাট ওয়ান্স চলে যাওয়াকে 10 আউট অফ 10 বললাম। একটা প্লেন ক্র্যাশ করলে যদি ওখানে 435 জন প্যাসেঞ্জার থাকে, ইটস ভেরি লাইকলি 435 জনই ডেড, রাইট? সো Yes, sir. 10 আউট অফ 10, পারলে এটা ফেটে বের হয়ে যাবে 10কে। সো ইম্প্যাক্ট অফ অকারেন্স ইজ ভেরি হাই ফর প্লেন। পাঠাওতে যাওয়ার ইম্প্যাক্ট অফ অকারেন্স মে বি এভারেজে 3 আউট অফ 10। যদি আমার 8 হয় ডেথ, তাহলে আমার লিম্বস হারায় যাওয়া, হাত পা হারায় যাওয়া মেবি ইজ 5-6। মাথা ফেটে যাওয়া, মাসেলে বড় ইনজুরি হওয়া, পা মচকায় যাওয়া, এটা ফ্র্যাকচার হওয়া ইজ প্রবাবলি 3-4। এভারেজে দেখা যাবে যে 3-3.5 এর মতো হয়তো হবে, 10 আউট অফ 10, তাই না? আর ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স বা প্রবাবিলিটি অফ অকারেন্সে প্রতি, ওখানে যদি আমার 1,00,000 ফ্লাইটে ধরে নিলাম ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং, 1,00,000 ফ্লাইটে একটা অ্যাক্সিডেন্ট, তার মানে হচ্ছে 0.0501, এর হচ্ছে ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি অফ অকারেন্স। আর পাঠাওতে আমার প্রতি 1,000 রাইডে ছোটখাটো অ্যাক্সিডেন্ট, আমার তো এভারেজ করে নিছি ইম্প্যাক্টকে, সুতরাং ছোটখাটো অ্যাক্সিডেন্টকেও আমার কনফিউজ ইয়েতে আনতে হবে। 1,000 রাইডে যদি 2টা অ্যাক্সিডেন্ট হয় বা একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে হচ্ছে 0.001। এখন আপনি 0.001 ইন্টু 3, আর ওদিকে 0.00001 ইন্টু 10 করেন, কোনটার ভ্যালু বেশি হবে? পাঠাওটার ভ্যালু বেশি হবে, কারণ অফ ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স বা প্রবাবিলিটি অফ অকারেন্স এত, মানে প্লেনেটটা এত কম যে ওইটা এই 10 আউট অফ 10 কে আউট নাম্বার করে দেয়, মিনিমাইজ করে দেয়। যে কারণে ক্যালকুলেশন বলবে পাঠাও রাইড ইজ রিস্কিয়ার দেন এয়ারপ্লেন ট্রাভেল। আমি কি বুঝাতে পারছি পুরো জিনিসটা? Yes, sir. দিস ইজ হাউ উই অ্যাসেস রিস্ক। এবং এইটা শুধু আইটিতে না, লাইফের যে কোনো রিস্ক, লাইফের যে কোনো রিস্ক, আপনি যে কোনো ডিসিশন নেওয়ার সময় ইউ উইল অলওয়েজ হ্যাভ দিস মাল্টি মেট্রিক্স, মাল্টি ডাইমেনশন ডিসিশন মেকিং মডেল।
হাউ ইউ মেক এ ডিসিশন যে আমার জন্য কোনটা বেটার। যে কোনো জিনিস বেটার না ওর্স এটা মেজার করার সবসময় মনে রাখবেন, জ্ঞানী ব্যক্তিরা যে যত জ্ঞানী সে তত ডাইমেনশন দেখতে পারে এবং ডাইমেনশনকে অর্গানাইজ করতে পারে এবং সেই অনুযায়ী কম্বিনেশন একটা ভালো ডিসিশন নিতে পারে। সো এই রিস্ক অ্যাসেসমেন্টটা এরকম মাল্টি ডাইমেনশন একটা ডিসিশন মেকিং। তাহলে বোঝা গেল থ্রেট কি জিনিস, ভালনারেবিলিটি কি জিনিস, রিস্ক কি জিনিস, বোঝা গেছে? Yes, sir. ইয়েস স্যার। গ্রেট। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ সিকিউরিটি। যে আমি যখন আইটি সিকিউরিটির কথা বলবো তখন আমার ইন্টারনেট আউটেজ ইজ এ থ্রেট। ভালনারেবিলিটি হচ্ছে গিয়ে আমার মাত্র একটাই ইন্টারনেট কানেকশন আছে এবং আমার অপারেশন ইন্টারনেট ছাড়া চলতে পারে না। সো আই এম মোর ভালনারেবল টু ইন্টারনেট আউটেজ রিলেটেড কন্টেক্সচুয়ালি। অ্যান্ড ইন্টারনেট আউটেজ রিস্ক বেশি রিস্ক। আমার যদি এখন 5 লাখ টাকা ইনভেস্ট করতে হয় এই রিস্কটাকে মিটিগেট করার জন্য, সেই 5 লাখ টাকা আমি এখানে ইনভেস্ট করব, নাকি আমি 5 লাখ টাকা ইনভেস্ট করব ফায়ার প্রোটেকশনের পিছনে আমার সার্ভার রুমের, যেখানে আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে, লাগলে কিন্তু আমার ডেটা সব শেষ। সো ওই পাঠাও আর প্লেনের জার্নির মতো আমি এবার দুইটা রিস্ককে আমি অ্যাসেস করব। আমার যে লিমিটেড রিসোর্স আছে 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা আমি কোথায় ইনভেস্ট করবো, প্রায়োরিটাইজ করবো কোথায়? ইন্টারনেট ব্যাকআপ রাখার জন্য, পুরো ইকুইপমেন্টকে ব্যাকআপ রাখার জন্য, নাকি ফায়ার প্রোটেকশনের জন্য? দেখেন আইটি সিকিউরিটি, এখানে আমার রিস্ক অ্যাসেসমেন্ট চলে আসছে। থ্রেটের এগেইনস্টে ভালনারেবিলিটি, the threat vulnerability combinational relative assessment risk. So now I can make a decision যে আমি কোন রিস্কটাকে অ্যাড্রেস করবো। সো দিস উইল বি অল থ্রু আমাদের রিস্ক ম্যানেজমেন্টের একটা বড় পার্ট। এই যে রিস্ক ম্যানেজমেন্টের সাবজেক্টটা বুঝি, আমরা যে পড়ি বা চিন্তা করি, দিস ইজ অল আর ফাউন্ডেড উইথ দিস কনসেপ্টস। ওকে, ফাউন্ডেড ইন দিস কনসেপ্টস। এইবার আসি আইটি সিকিউরিটিতে। আমরা সিকিউরিটি নিয়ে মাথা ব্যথাটা যে করব, যে আলোচনা করব, ফার্দার যা কিছু আলোচনা করব, তা আসলে 3 ধরনের সিকিউরিটি অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। সিকিউরিটি বলতে আমরা যখন ডিফাইন করতে চাচ্ছি সিকিউরিটি, সেফটি, সিকিউরিটি অর্থাৎ প্রোটেক্টিং সামথিং ফ্রম সামথিং, এটা যখন চিন্তা করছি তখন আমরা 3 ধরনের অবজেক্টিভ চিন্তা করব। একটাকে বলছি আমরা কনফিডেন্সিয়ালিটি, একটাকে বলছি ইন্টিগ্রিটি, একটা বলছি অ্যাভেইলেবিলিটি। নাও লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেইলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি, আই হোপ ইটস দ্য ওয়ার্ড ইজ সেলফ এক্সপ্লেনেটরি। এটা বুঝতে আমার মনে হয় না কোনো অসুবিধা হয়। তার Yes, মানে sir. হচ্ছে গোপনীয়তা। তার মানে যার যেটাতে অ্যাক্সেস থাকার কথা তার সেটাতে অ্যাক্সেস থাকবে, অন্য কারো থাকবে না, ফুল স্টপ। সেটা আমরা কিভাবে করি? সিম্পল এক্সাম্পল, ইউজার নেম পাসওয়ার্ড নামক যে জিনিসটা, বস্তুগুলো যে আবিষ্কার হয়েছে, সে আবিষ্কার হয়েছে এই কারণে যে আপনার ইনফরমেশন যাতে আপনার কন্ট্রোলে থাকে, আপনার অ্যাক্সেস যাতে কন্ট্রোল থাকে, তাই না? কিন্তু অনেক সময় অনেক কোম্পানিতে দেখা যায় কি যে এই পাসওয়ার্ড পলিসি আছে, আমরা পরে পড়বো, পাসওয়ার্ড পলিসি আছে যে কঠিন পাসওয়ার্ড রাখতে হবে, প্রতি মাসে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। ওখানে বয়স্ক এক অফিসার, আমার মতো হয়তো বয়স হয়ে গেছে, সে মনে রাখতে পারে না এতগুলো পাসওয়ার্ড। যে কারণে সে কি করে, তার কম্পিউটারে সব সেভ পাসওয়ার্ড দিয়ে রাখছে। আরো যদি হয়, আগের দিনে আমরা পাইতাম এরকম, আগের দিনে এরকম হতো, পাসওয়ার্ড যেহেতু মনে রাখতে পারে না, টেবিলের মধ্যে একটা পোস্ট-ইট স্লিপের মধ্যে পাসওয়ার্ডটা লিখে রেখে ল্যাপটপের নিচে রেখে দিয়ে যায়, কম্পিউটারের কিবোর্ডের নিচে রেখে দিছে, যাতে পাসওয়ার্ডটা কিবোর্ডটা উঁচু করে দেখে নিয়ে টাইপ করে ঢুকতে পারে, কারণ এত কঠিন পাসওয়ার্ড মনে রাখা যায় না। তাহলে ওখানে কি আর কনফিডেন্সিয়ালিটি থাকলো? থাকলো না। থাকলো না, sir. এক্স্যাক্টলি। সো দিস আর দ্য বেসিক মেকানিজম অফ কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়াল হচ্ছে কি যার যেটাতে অ্যাক্সেস থাকা দরকার তার সেটাতে অ্যাক্সেস এনশিওর করা। এবং আইটি ওয়ার্ল্ডে, বর্তমানে ইনফরমেশন ওয়ার্ল্ডে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ একটা অবজেক্টিভ, যে একই সাথে ইনফরমেশনকে ওয়াইডলি অ্যাভেলেবল করা যেমন একটা সাকসেসের ক্রাইটেরিয়া বা একটা এলিমেন্ট, একটা রিকোয়ার্ড কনসেপ্ট, ঠিক সেরকম ইনফরমেশন অ্যাভেলেবিলিটি রেস্ট্রিক্ট করা ইজ অ্যানাদার অবজেক্টিভ। একটা হচ্ছে কি যে ইনফরমেশন পাবলিক থাকা দরকার অ্যাওয়ারনেসের বা বিভিন্ন নিউজের হচ্ছে, সেটাকে কত ছড়ায় দিতে পারি এটার পিছনে মানুষ ইনভেস্ট করে পারপাসফুলি, বিকজ দ্যাট বিল্ড সাকসেস। আবার একই সাথে সিকিউর করা যাতে ইনফরমেশন কেউ না জানে সেটার পিছনেও ইনভেস্ট করতে হয় আমাদেরকে। এখন ডিপেন্ড করে এটা কোন কনটেক্সটে আমরা কথা বলতেছি। ওকে, সো confidentiality is all about protecting information from unauthorized access or view or dissemination.
That is confidentiality objective of information security. We will discuss lot of other security elements যেগুলিতে আমরা মিলাইতে পারবো পরবর্তীতে যে এই সিকিউরিটি এলিমেন্টটা কনফিডেন্সিয়ালিটিকে হেল্প করে অবজেক্টিভকে এভাবে মিলাতে পারবো পরে। লেটস গো টু ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি বলতে আমরা কি বুঝি নরমালি? জেনারেল সেন্সে হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই ইন্টিগ্রিটি? সততা, গুড, সততা, ওয়ান্ডারফুল। আমরা সাধারণত এভাবে রেফার করি অনেক সময় মানুষকে যে এই লোকটার ইন্টিগ্রিটি লেভেল খুব হাই, এভাবে আমরা অনেক সময় রেফার করি, তাই না? ইন্টিগ্রিটি লেভেল খুব হাই। সততা, সততাকে যদি আমরা ভাঙি, সততার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে someone is true to process, policies, rules, true to himself or herself. এটাকে আরেকভাবে দেখলে বলা যায় ইটস পিউরিটি, ফ্ললেসনেস। ফ্ললেসনেস অর্থাৎ ফ্ল নাই, পিওর, অ্যাকিউরেট, তাই না? এইটা হচ্ছে ইন্টিগ্রিটি। নাও ইন রিগার্ডস টু ইনফরমেশন সিস্টেম বা ইনফরমেশন, ইন্টিগ্রিটি ইজ যেই ইনফরমেশনটা যেইটুকু থাকার কথা, যেই শেপে থাকার কথা, যেইটুকু রিফ্লেক্ট করার কথা সেটা তাই রিফ্লেক্ট করতেছে। তাহলে আমরা বলবো যে ইন্টিগ্রিটি হ্যাজ বিন প্রিজার্ভড। একটা সিস্টেম যদি আমি ডেটা স্টোর করি, যদি আমি ডেটা স্টোর করি কোনো একটা সিস্টেমে, সেই ডেটাটা যেই ট্রুথ, যেই ফ্যাক্ট, যেটুকু স্টোর করেছি ওটা ডিস্টর্টেড হচ্ছে না, ওখানে এনাফ কন্ট্রোল মেকানিজম আছে যে এটা ডিস্টরশনটাকে আমি রেস্ট্রিক্ট প্রোটেক্ট করতে পারতেছি, তাহলে আমি বলবো দিস সিস্টেম অ্যান্ড দ্য ডেটা স্টোরড হ্যাভ ইন্টিগ্রিটি। আমরা ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির কথা বলি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে যদি ইন্টিগ্রিটির কথা বলি, দেখবেন অনেক জায়গায় আমরা ক্রস কন্ট্রোল করি, ক্রস চেক করি, অর্থাৎ এইটার টোটাল যদি মেলে আবার রোয়ের টোটাল যদি মেলে, এই রোগুলা যে টোটাল সামগুলো এগুলো যদি সব এন্ডিংয়ে টোটালটা মেলে, তাহলে আমরা বলি যে এখানে যে ক্যালকুলেশন আছে, ফর্মুলা আছে এক্সেলে দেওয়া, সবকিছু ঠিক আছে, ইন্টিগ্রিটি। এটাকে একটা এক ধরনের ইন্টিগ্রিটি চেক। সো ইনফরমেশন এবং ডেটার এবং সিস্টেমের এই পিউরিটি, flawlessness, correctness ensure করাটা is an integrity objective of security, information security. স্যার যে এখানে কি কোথায় কাইন্ড অফ কোথায় আমরা অ্যাকুরেসি? distortion, accuracy, true, it's accuracy, purity, intactness, flawlessness is integrity objective. Okay, yes sir, then finally comes availability. আমরা সার্টিফিকেট লেভেলে আমি সাধারণত আলোচনা করি এটা ইনফরমেশনের কিছু অ্যাট্রিবিউট আছে, কিছু বৈশিষ্ট্য। ইনফরমেশন ইজি হচ্ছে কি ইট হ্যাজ টু বি ইউজফুল। ইনফরমেশনের ডেফিনেশন কি? ডেফিনেশন বলতে ওই ধরনের বইয়ের ডেফিনেশন না, আন্ডারস্ট্যান্ডেবল ডেফিনেশন। ডেটা আর র ফ্যাক্টস। ডেটা হচ্ছে র ফ্যাক্টস। আমার হাইট 5 ফিট 8.5 ইঞ্চি বা 5 ফিট 8 ইঞ্চি, দ্যাটস এ র ফ্যাক্ট। আমি বললাম আমি 5 ফিট 8 ইঞ্চি। আজকে আপনাদেরকে আমার ইন্ট্রোডাকশন যখন দিছি তখন আমি আমার ব্যাকগ্রাউন্ড বলছি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড বলছি বা ইয়ে বলছি। কেন বলছি? বিকজ আমি একরকম ভাবে প্রথমে আপনাদেরকে ওরিয়েন্টেশনটা দেওয়ার চেষ্টা করেছি, হোয়াট টু এক্সপেক্ট ফ্রম মি। সো ইট ওয়াজ ইউজফুল ইনফরমেশন, অ্যাটলিস্ট টু মাই আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আমি রংও হতে পারি, বাট টু মাই আন্ডারস্ট্যান্ডিং আই হ্যাড এ পারপাস ফর শেয়ারিং দোজ ইনফরমেশন, অ্যান্ড দ্যাট পারপাস ইজ যে আপনারা যাতে রিলেট করতে পারেন হোয়াট টু এক্সপেক্ট ফ্রম দিস পারসন স্পিকিং। সো এটা ছিল একটা পারপাস। সো আই হ্যাড আ পারপাস। সো আমার একটা ইউজফুলনেস আছে, যেটুকু আমি শেয়ার করছি সেই জিনিসটা। এই ইউজফুলনেস আছে বলে আমি যা শেয়ার করছি সেটা হচ্ছে ইনফরমেশন। সেই সাথে আমি যদি এখন শেয়ার করতাম আমি অমুক জায়গায় কাজ করেছি, আমি অমুক জায়গায় কাজ করেছি, এত সালে আমি যখন এত বছর বয়স ছিল আমার, তখন আমার হাইট ছিল হচ্ছে গিয়ে মাত্র 4 ফিট 8 ইঞ্চি, বাট এখন আমার হাইট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি। আর নয়েস হচ্ছে স্যার। হ্যাঁ, নয়েজ হচ্ছে একটু, যার হচ্ছে একটু ইয়ে করে নিন। আচ্ছা, মিউট, ওকে, আচ্ছা মিউট করে দিয়েছি। সো যেটা বলছিলাম যে এখন আমি যদি এইভাবে চিন্তা করি যে আমরা আপনাদেরকে যদি বলি যে আমার এত বছর আগে আমার হাইট ছিল এত, হ্যাঁ, আমার ইনকাম ছিল এত টাকা,
আর এই এত বছর পরে আমার হাইট হচ্ছে এত, ফিট এত ইঞ্চি, এবং আমার ইনকাম হচ্ছে এত টাকা। উইল দ্যাট পিস অফ, আমি যদি ইনফরমেশনই বলি বা পিস অফ ডেলিভারি, এই যে মেসেজটা দিলাম, এটা কি কোনো ইউজফুল হবে আমাদের ক্লাসের জন্য? হবে না ডেফিনেটলি না, স্যার। ডেফিনেটলি না। সো আই উইল নট হ্যাভ আ পারপাস, বাট দোজ আর ফ্যাক্টস, দোজ আর সত্য, র ফ্যাক্টস। সো দোজ ক্যান বি ডেটা। বাট ডেটাটাকে যখন আমরা কোনো পারপাসকে সেন্টার করে, উদ্দেশ্য করে সাজাবো, প্রসেস করব, তখন দ্যাট বিকামস ইউজফুল অ্যান্ড দ্যাট বিকামস ইনফরমেশন। সো ইনফরমেশনের একটা অ্যাট্রিবিউট হচ্ছে ইট হ্যাজ টু বি ইউজফুল। এখন একটা ইনফরমেশনকে ইউজফুল হইতে হইলে, ইউজফুল মানে কি, ইনফরমেশন তো আমরা ডিসিশন মেক করি, সো ডিসিশন মেকিং এর জন্য ইউজফুল হতে হলে ইনফরমেশন হ্যাজ টু বি অ্যাভেলেবল। আমি এখন বোর্ড মিটিং করতেছি, আমার এই মোমেন্টে একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দরকার বা একটা মার্কেট ইনফরমেশন দরকার। সেই ইনফরমেশনটা যার কাছে আছে, সে এখন ফ্লাইটে আছে, মালয়েশিয়া থেকে বাংলাদেশ আসছে, তার 4 ঘন্টা 30 মিনিট ফ্লাইট। সে এখন মাত্র 1 ঘন্টা হয়েছে ফ্লাইটে আসছে, 3.5 ঘন্টা পরে সে ল্যান্ড করবে ঢাকা এয়ারপোর্টে। তখন তাকে আমি মোবাইলে পাবো, জিজ্ঞাসা করতে পারবো, ভাই এই মার্কেটটার আসলে টোটাল সাইজ কত, সেটা আমি বোর্ড মিটিংয়ে প্রেজেন্ট করবো। আর বোর্ড মিটিং চলতেছে এখন, যেটা 1 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। আমি তো বোর্ড মেম্বারদের বসা রাখতে পারবো না যে ইনফরমেশন আছে, ইনফরমেশন আছে স্যার, সবাই একটু বোর্ড মেম্বাররা, রেসপেক্টেড বোর্ড মেম্বার্স, দ্য ইনফরমেশন ইজ দেয়ার, জাস্ট দ্যাট ইট ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। সো উই হ্যাভ দ্য ইনফরমেশন, উই ক্যান মেক a decision. Can we make a decision? নো No, স্যার। because the information is actually not available. So information is information when it is available. So information system এর পুরো পারপাসটা ডিফাই হয়ে যায় যদি রাইট টাইমে, রাইট মোমেন্টে, রাইট কনটেক্সটে, রাইট ইনফরমেশন অ্যাভেলেবল না থাকে। তাইলে ইনফরমেশন সিস্টেমটা তখন আর পারপাস ড্রিভেন হয় না। তাই সিকিউরিটির একটা অবজেক্টিভ হচ্ছে কি, টু এনশিওর, টু প্রোটেক্ট দ্য ইনফরমেশন সিস্টেমস প্রপার্টিজ ইন রিগার্ডস টু অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি কি ধরনের হয়? এই যে আমি কতক্ষণ আগে বললাম, ইন্টারনেট নাই, আমি সিস্টেম সবই আছে, আমার সফটওয়্যার আছে, বারকোড স্ক্যানার আছে, কিবোর্ড আছে, যেই মেয়েটা বসে বসে বিল করে সেই মেয়েটাও দাঁড়ায় আছে, বাট কি নাই? ইন্টারনেট কানেকশন নাই। তাই আমি সার্ভারের সাথে কানেক্ট করতে পারতেছি না, আমি বিল করতে পারতেছি না। তাহলে তো আমার লাভ হলো না, আমার অ্যাভেলেবিলিটি কম্প্রোমাইজ হয়ে গেছে। সো ইনফরমেশন সিকিউরিটির অবজেক্টিভ হচ্ছে কি, টু এনশিওর কনফিডেন্সিয়ালিটি, রিকোয়ার্ড কনফিডেন্সিয়ালিটি, টু এনশিওর ডেটা অ্যান্ড ইনফরমেশন ইন্টিগ্রিটি, অ্যান্ড টু এনশিওর অ্যাভেলেবিলিটি অফ দ্য সিস্টেম অ্যান্ড ইনফরমেশন অ্যাট দ্য রিকোয়ার্ড টাইম। তো যত আমরা সিকিউরিটি নিয়ে যত আলোচনা করব, everything will be revolving around these three concepts, around these three objectives. Okay, great. এখন পর্যন্ত Yes, কোনো sir. কোশ্চেন? নো স্যার। Good. নাও এবার আমরা বলবো, আলোচনা করব হচ্ছে গিয়ে যে এই যে আমরা ইনফরমেশন সিস্টেমের সিকিউরিটি নিয়ে এত মাথা ব্যথা করি, কেন করি? কারণ ওই উইক বাড়িটার মতো, যেটা ভূমিকম্প আসলে পড়ে যাবে, ওই উইক ভালনারেবল বাড়িটার মতো ইনফরমেশন সিস্টেমকেও খুব ভালনারেবলই মনে হচ্ছে। হ্যাঁ, নো সেক্সিস্ট কমেন্ট, আমি কোনো ইয়ে করতেছি না, জেনারেল একটা ইয়ে থেকে বলতেছি যে আমরা যে কোনো, আমাদের একটা যদি কোনো একটা বিপদ হয় বা যে কোনো কিছু হয়, আমরা কাদের প্রোটেকশনের কথা আগে চিন্তা করি? ওমেন অ্যান্ড চিলড্রেন, মহিলা এবং চিলড্রেন। নো ডিসরেসপেক্ট, দে আর অলসো নট চিলড্রেন, ফিমেলস আর অলসো কেপেবল অফ ডুইং লট অফ থিংস। সো বাট স্টিল আমরা পারসিভ করি বা মনে করি children and females বা women are more vulnerable compared to men in respect to, আমার একটা ভিড়ের মধ্যে যেতে হবে, in respect to খুব রোদে এবং খুব কষ্টের মধ্যে একটা কাজ করতে হবে, আউটডোর অ্যাক্টিভিটি করতে হবে, in respect to something that poses more risk, তাই না? সাধারণত আমরা তাই মনে করি না। এই যে ভালনারেবিলিটি, ইনফরমেশন সিস্টেমকেও আমরা অন্য অনেক অ্যাসেটের থেকে, এখন একটা অফিসের টেবিল, চেয়ার, আলমারি, অনেক কিছু থাকতে পারে, বাট সবকিছুর রিলেটিভলি আমরা একটা ইনফরমেশন সিস্টেমকে মোর ভালনারেবল মনে করি, এবং তার প্রোটেকশনের জন্য যত মাথা ব্যথা করি, অন্য অ্যাসেটের প্রোটেকশনের জন্য অত মাথা ব্যথা করি না। কেন? সেই রিজনগুলো আমরা একটু জাস্ট কনসেপচুয়ালি খুব কুইকলি বুঝে যাব।
First of all, information is valuable. Anything that is more valuable, generally we care for that more. Same for our children and women. They are valuable. Definitely, at least to me personally, they are more valuable. So, যেটা হচ্ছে যে family is more valuable. So, information is valuable. আমরা যদি একটা মার্কেট, আপনি যদি একটা সুপার মার্কেটের কথা চিন্তা করি, বসুন্ধরা সিটি অথবা ইস্টার্ন প্লাজা, হোয়াট এভার, একটা মার্কেটের কথা চিন্তা করলাম ঢাকা শহরে, হ্যাঁ? সেই মার্কেটে যখন রাত হয়ে যায়, সন্ধ্যার পরে যখন রাত ৮টা-৯টা বাজে, তখন সব দোকানগুলো বন্ধ হইতে থাকে। বন্ধ করার সময় দোকানদাররা কি করে? তালা দেয় দোকানে, যার যার শাটার বন্ধ করে তালা দেয়। তালা দিয়ে তালাটা টেনে চেক করে সব তালা ঠিক মতো লাগছে কিনা। এখন আপনারা বলেন তো, এই যে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকমের দোকান আছে, কোন ধরনের দোকানে তালার সংখ্যা সবচেয়ে বেশি হবে এবং তালার পিছনে ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি হবে? দামি তালা স্যার কিনতে। গোল্ডের স্যার জুয়েলারিতে। গোল্ডে, জুয়েলারি জুয়েলারিতে। কিন্তু ওই একই মার্কেটে কিন্তু দোকানটা, চোর ঢুকলে সব ফ্লোরই অ্যাক্সেস করতে পারবে, ডাকাত ঢুকলে সব ফ্লোরই অ্যাক্সেস করতে পারবে। বাট দে আর ইনভেস্টিং ইন লক্স, মোর এক্সপেন্সিভ লক্স অ্যান্ড মোর কোয়ান্টিটি লক্স, বড় মোটা শাটার সোনার দোকানে, গোল্ডের দোকানে, জুয়েলারির দোকানে। কারণ ওইখানের গুডস গুলা আর মোর ভ্যালুয়েবল, যেই কারণে দ্যাট শপ ইজ মোর ভালনারেবল। সো ইনফরমেশনের ভ্যালু যদি আমরা বুঝি যে একটা ইন্ডাস্ট্রিতে, একটা কোম্পানিতে যে ইনফরমেশন আছে, দ্যাট হ্যাজ গট সেন্সিটিভিটি, দ্যাট হ্যাজ গট ভ্যালু, which might be more than the cash that is preserved in the safe of that company. কারণ ওই ইনফরমেশন যদি চুরি হয়ে যায় বা ডিস্টর্টেড হয়, ওই যে ইন্টিগ্রিটি, কনফিডেন্সিয়ালিটি, অ্যাভেলেবিলিটি, যদি ওইটা ডিস্টার্বড হয় ইনফরমেশন সিস্টেম, মেবি দ্যাট কোম্পানি উইল ইনকার মোর লস দেন ডাকাত এসে সেফ থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে। তাই ইনফরমেশন ইজ ভালনারেবল, অ্যান্ড এটা ভ্যালুয়েবল বলে এটা ভালনারেবল ইনফরমেশন সিস্টেম। আমরা এটার জন্য মাথা ব্যথা এই কারণে করি বেশি। হাই ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট হচ্ছে কি যেটা রেজাল্টেন্ট অফ এনি আউটকাম অফ এনি ড্যামেজ, আউটকাম অফ এনি থ্রেট, হিটিং আ ভালনারেবিলিটি। সো ইম্প্যাক্ট বেশি। আমরা কিছুক্ষণ আগে রিস্ক অ্যানালিসিসে ইম্প্যাক্টের কথা বলছি। জেনারেলি ইনফরমেশনে যদি কোনো ক্ষতি হয়, দ্যাট হ্যাজ এ লার্জার ইম্প্যাক্ট, দ্যাটস ওয়াই ইট ইজ ভালনারেবল। ইন্টারকানেক্টেড ইনফরমেশন এখনকার যুগে আর স্ট্যান্ড অ্যালোন না। একটা সময় ছিল সে 90s যখন ইন্টারনেট ওরকম পপুলার ছিল, 96-97 প্রথম ইন্টারনেট আসলো। তার আগে আমরা যখন কাজ করলাম, আমি যেমন কম্পিউটারে নিয়ে কাজ করা শুরু করছি হচ্ছে গিয়ে ব্যাক ইন 91, প্রথম আমি কম্পিউটারে কাজ করছি। সো 91 যখন আমি কাজ করছি, 92, 93, 94, আমি 94 আমার প্রথম বিজনেস শুরু করি। সো 94 যখন আমি আমার বিজনেস স্টার্ট করি, তখন দের ওয়াজ নো ইন্টারনেট, অনলাইন ইন্টারনেট ছিল না। 95 আই হ্যাড মাই ফার্স্ট ইমেল অ্যাকাউন্ট। 96 এ গিয়ে অনলাইন অ্যাকাউন্ট আসছে। 95 যখন ইমেল অ্যাকাউন্ট আসছে, তখন ইট ওয়াজ কল্ড অফলাইন ইমেল। মানে হচ্ছে কি আমরা কি করতাম, তখন কায়েফ নেট আর প্রদেশটা বলে দুইটা কোম্পানি ছিল। এই প্রদেশটা নেট আর কায়েফ নেট, এই দুইটা কোম্পানিতে আমার যেমন কায়েফ নেটে অ্যাকাউন্ট ছিল তখন। কায়েফ নেটে কি করতাম, ইমেইল ওই টেলিফোন দিয়ে ডায়াল করে, টেলিফোন দিয়ে ডায়াল করতে হয়, ল্যান্ডলাইন যে আমাদের ল্যান্ডলাইন যে টেলিফোন আছে, ল্যান্ডলাইন দিয়ে মডেম দিয়ে ডায়াল করে ওদের সার্ভারে একটা ইমেল পাঠায় রাখতাম। তারপরে সন্ধ্যা 6টার সময় ওরা ওটা সিঙ্গাপুরে টেলিফোন দিয়ে আইএসডি কল করে, ইন্টারন্যাশনাল কল করে ডায়াল করে, সিঙ্গাপুরে যেখানে ইন্টারনেট আছে সেখানে সার্ভারে ইমেলটা পাঠায়, ওখানে ইমেল এক্সচেঞ্জ হয়, আমরা পরের দিন আবার চেক করে ইমেল নেই। এক একটা ইমেল পাঠাইতে লাগতো 40 টাকা। হ্যাঁ, 40 টাকা করে একটা ইমেলে লাগতো। সো দ্যাট ওয়াজ অ্যান অফলাইন এরা, তখন অনলাইনের যুগ ছিল না। তখন আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করতাম, যে সফটওয়্যার ব্যবহার করতাম, সেইখানে সিকিউরিটির জন্য টেনশন আমাদের 100 ভাগের 1 ভাগ ছিল। কারণ আমার কম্পিউটারে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো চুরি করতে হয় ডেটা, তাহলে মানুষজনকে কষ্ট করে আমার অফিসের দরজা ভেঙে ঢুকে আমার পাসওয়ার্ডটাকে জেনে আমার কম্পিউটারে ঢুকে ঘন্টার পর ঘন্টা বসে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হবে আমার চেয়ারে বসে। এছাড়া কোনো অপশন নেই, কারণ আমার কম্পিউটার কারোর সাথে কানেক্টেড না। বাট এখন চায়নার এক 10 বছরের ছেলে পেন্টাগনের সার্ভার হ্যাক করে নিয়ে ওর মেইন পেজের ওয়েবসাইটের মধ্যে একটা সুন্দর মহিলার ছবি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বসে আছে। পেন্টাগনের মাথা খারাপ। এটা চায়নার এই দেখছি 10 বছরের ছেলে, হ্যাঁ 10 বছরের ছেলে তার বাসায় বসে এই কাজ করছে। কেন ইমাজিন কত আমরা অসহায় এখন, জি স্যার তাই না? উইকিলিক্সে তো স্যার বড় বড় দেশের এখন Absolutely. So because we live in a connected world now, so that's why vulnerability is high.
যত কানেক্টেড তত হায়ার ভালনারেবিলিটি। ওকে, নিউ নলেজ এন্ড টেকনিক্স, ডেফিনেটলি নতুন নতুন নলেজ আসছে, টেকনিক্স আসছে, ক্যাচ আপ করা ডিফিকাল্ট। যে অ্যান্টিভাইরাস কোম্পানি যে অ্যান্টি প্রোটেকশন করছে, হ্যাকিং প্রোটেকশন করে, তার জন্য ক্যাচ আপ করা ডিফারেন্ট। একটা দিয়ে প্রোটেক্ট করে, পরের দিন আরেকটা নতুন করে বের হয়। এবং খারাপ কাজে মানুষের উৎসাহ, ব্রেইন, উদ্দীপনা, এক্সাইটমেন্ট, এগুলি অন্য লেভেলের, স্পেশালি এই ধরনের কাজে আর কি। হ্যাঁ, যে আমি একটা জিনিস ভেঙে ভাঙছি, ইয়ে করছি, আই এম নট এনকারেজিং দিস, বাট স্টিল ইট ইজ সামথিং দ্যাট আমরা মুসলিমরা বলি শয়তান সুড়সুড়ি দিতে থাকে। হ্যাঁ, খুব হেল্প করে আর কি। হ্যাঁ, ডেভিল বা শয়তান খুব হেল্প করে টু ডু ব্যাড ওয়ার্ক। হ্যাঁ, কারণ একটা খারাপ কাজ করা ইজ ইজিয়ার, মোর ফ্রেন্ডলি, মোর ইয়েতে, দেন ডুইং আ গুড ওয়ার্ক অর প্রোটেক্টিং মাই সেলফ ফ্রম আ ব্যাড ওয়ার্ক, ব্যাড জব। সো এই জায়গা থেকে সব ধর্মেই আছে যে খারাপ কাজ করা ইজ ইজিয়ার। হ্যাঁ, and ধর্ম বা এই ফিলোসফি, যে ধর্ম বিশ্বাস করার জন্য ফিলোসফি ইজ অল অ্যাবাউট protecting others interest, protecting yourself from bad things। হ্যাঁ, যেটা করা ইজি, যেটা করা মোর ন্যাচারাল। সো এই জায়গা থেকে এই সবসময় নতুন টেকনোলজি ইউজ করা, নতুন রকমের টেকনিক ব্যবহার করা, ইট ইজ ভেরি ন্যাচারাল। সো এটা থেকে প্রোটেক্ট করাটা সবসময় চ্যালেঞ্জিং, যে কারণে ইনফরমেশন সিস্টেম ভালনারেবল, আমাদের সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হয়। দেন হচ্ছে কি ন্যাচারাল অ্যান্ড ম্যাড মেড ডিজাস্টার, যেগুলো আমরা আলোচনা করছি, আগুন লাগা, বন্যা হওয়া, ইলেকট্রিসিটি অনেকদিন ধরে না থাকা, হঠাৎ করে আমাদের দেশে কেউ অ্যাটম বোম ফেলে দেওয়া, আল্লাহ মাফ করুক, কোনোদিন না হোক, কোনো একটা দেশে কেউ অ্যাটম বোম ফেলে দেয়া, কোনো দেশেই না হোক, বাট স্টিল যদি ফেলেই দেয়, সব ডিসরাপ্টেড, রাইট? অ্যাটম বোম না হোক, এমনি বোম যে ফেলে দিচ্ছে, এখন যত জায়গায় যুদ্ধ হচ্ছে, একটা বোমা ফেললো, সো ওখানে দ্যাটস এ ম্যান মেড ডিজাস্টার। দেন কন্টিনিউয়াস ইভলিউশন অ্যান্ড চেঞ্জেস। ইভলিউশন কি? ইভলভ করা, কোনো কিছু যখন কোনো একটা শেপে তৈরি হয়েছে, বাট ইট ইভলভস ইনটু সামথিং। হ্যাঁ, evolves into something, evolution. So evolution কিন্তু একটা স্পেসিফিক ওয়ার্ড, এটা অনেকে বোঝে না, জাস্ট বুঝাই দিচ্ছি। ইভলিউশন হচ্ছে গিয়ে কোনো কিছু কেউ তৈরি করতেছে না, ও প্রয়োজনের খাতিরে, এনভায়রনমেন্টের প্রয়োজনের খাতিরে, এনভায়রনমেন্টের উপরে নির্ভর করে ও নিজে একটা ডিফারেন্ট শেপে ইভলভ করতেছে, শেপ অ্যান্ড ফর্মে, এটাকে আমরা বলি ইভলিউশন। হ্যাঁ, অ্যান্ড চেঞ্জেস ইজ সামথিং ডান, সামথিং কেউ করতেছে। সো কন্টিনিউয়াসলি সিস্টেমস ইভলভ করে এবং বিভিন্ন চেঞ্জ আমরা ঘটাই, যার ফলে vulnerability বাড়ে। সো দিজ আর দ্য রিজনস দ্যাট our reference book has discussed to why information system security is needed, why information systems are vulnerable. Okay, Yes, sir. any question, comment till now? No question, sir. Okay, great. Now we will get into the details যে এই যে vulnerability এবং আরেকটা ওয়ার্ড আমরা এখানে দেখতেছি, abuse. Vulnerability is the weakness we have discussed and understood. Abuse is a threat. Abuse is a threat. এখন what kind of threat? Regular threat আর abuse এর মধ্যে একটু ডিফারেন্স আছে। কেউ বলতে পারবেন যে রেগুলার একটা থ্রেট বা ব্যাড ওয়ার্ক অ্যান্ড অ্যাবিউজ, দুটোর মধ্যে পার্থক্য কি? খারাপ কাজ আর অ্যাবিউজের মধ্যে পার্থক্য কি? খুব স্যার ইন্টারেস্টিং। অ্যাবিউজটা রিপিটেডলি হয়, রেগুলারলি হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা হচ্ছে আপনার পারপাস মিসইউজ, কোনো কিছুর পারপাসই থাকে এটা মিসইউজ করা। ওকে, ধরেন আমি যদি একটা সিনারিও বলি, আপনি এক জায়গায় জব করেন, আপনি একজন ম্যানেজার, সিনিয়র ম্যানেজার রোলে আছেন। আপনার জন্য আপনি যে কলমটা ব্যবহার করেন, যে স্টেশনারি ব্যবহার করেন, ডায়েরি, সাদা পেপার, A4 পেপার আপনাকে দেয়া হয়, অ্যান্ড কলম দেয়া হয়, ইটস লেজিটিমেট। আপনি এটা ব্যবহার করেন, সেটা আপনাকে অ্যালোকেটেড। স্ট্যাপলার মেশিন বা স্টেশনারি আছে। আমি খুব সিলি উদাহরণ দিচ্ছি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, খুব সিলি উদাহরণ, আমার মাথায় অন্য উদাহরণ আসতেছে না এই মুহূর্তে। আপনি কি করতেছেন, কেউ একজন, আমি এটা সরকারি কর্মকর্তা অনেকে করে থাকে, যারা খারাপ তারা করে থাকে, তারা অফিসের জিনিসটা তারা কি করলো, বাসায় নিয়ে চলে গেল। স্ট্যাপলার মেশিনটা, এই জিনিসটা যেটা অফিসের জিনিস, বাসায় নিয়ে চলে গেল আর আনলো না। এটা কি অন্যায় কিনা?
তো অন্যায়, জি তাই না? স্যার, অন্যায়। এটা কি অ্যাবিউজ কিনা? এটা ইজ এ ক্রাইম, ছোট হোক বাট এটা একটা ক্রাইম, এটা স্টিলিং। বাট অন দ্য আদার হ্যান্ড, সিনারিও টু, কাগজ দেওয়া হচ্ছে, কলম দেওয়া হচ্ছে, যেখানে একটা কাগজ দিলেই কাজটা হয়ে যায়, সেখানে আমি কি করলাম, 4-5টা পেপার নিয়ে দাগাদাগি করে উঠেলাম, ছিঁড়লাম, ছিঁড়ে ফেলে দিলাম, ডাস্টবিনে ফেলে দিলাম, কারণ এটা আমার প্রাপ্য জিনিস। কলম ইচ্ছা করে একটা হাফ লেখা হয়েছি, আমার কাছে স্মুথনেস মনে হচ্ছে চলে গেছে, ফেলে দিয়ে ডাস্টবিনে, অ্যাডমিনকে বললাম আরো 10টা কলম পাঠায় দাও। আমি কিন্তু অন্যায় করছি না, আমি কিন্তু চুরি করছি না, আমার জন্য আমার অধিকার আছে এটা ইউজ করার, বাট আমি এটাকে অ্যাবিউজ করছি। এই ইউজটা মিস ইজ ইউজ। খারাপ ভাবে ইউজ করছি, এক্সেসিভ করছি। সে আমার ইন্টারনেট কানেকশন অ্যালাউড আমার কম্পিউটারে, কেন অ্যালাউড? আমার সাপ্লায়ারের প্রাইস চেক করতে হয়, জিনিসপত্রের অ্যাভেলেবিলিটি দেখতে হয়, ইআরপি চালাইতে হয়, মাঝে মাঝে ফেসবুক চেক করতে হয়, মাঝে মাঝে বাসার সাথে যোগাযোগ করতে হয়। ইটস ওকে, আই এম অ্যালাউড। আমি শুরু করলাম, ইন্টারনেট তো আমার আছে, আই এম অ্যালাউড। আমি এদিকে কাজ করতেছি, ওদিকে মুভি চালায় রাখছি, কানে হেডফোন, মুভি চলতেছে, দেখতেছি মাঝে মাঝে, তার মধ্যে কাজ করতেছি, কেউ আসছে কথা বলছে। তারপর হচ্ছে কি, মুভি দেখার সময় পাচ্ছি না কারণ মিটিং টিটিং থাকে। আমি কি করতেছি, আমি মিটিং করতেছি, এদিকে সমানে ইন্টারনেট যেহেতু অ্যালাউড, আমি মুভি ডাউনলোড করতেছি। আজকের আমার বাজেট হচ্ছে কি 3টা মুভি ডাউনলোড করে নিয়ে যাব, বাসায় গিয়ে রাতে বেলা দেখবো। তাই 3টা মুভি অফিসের ইন্টারনেট ইউজ করে মুভি ডাউনলোড করে নিতেছি। দিস ইজ অ্যাবিউজ। আমার লেজিটিমেট আর অ্যালাউড একটা জিনিস, সেটাকে আমি এমন ভাবে ইউজ করছি যেটা পারপাসটা ইজ ডিফারেন্ট অ্যান্ড এক্সেসিভ অ্যান্ড ইজ নট ইন লাইন উইথ অর্গানাইজেশনাল অবজেক্টিভ অর দ্য অবজেক্টিভ অফ দ্য ফ্যাসিলিটি, দেন ইট ইজ অ্যাবিউজ। সো অ্যাবিউজ আর ক্রাইম বা অন্যায়ের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। ওকে, সরি, দো ইটস নট ইংলিশ ক্লাস, দো ইটস নট ওই ক্লাস, বাট আমি জাস্ট কন্টেক্সচুয়ালি আসলো বলে দিলাম। সো আমরা আলোচনা করতেছি হচ্ছে গিয়ে যে এই ধরনের ভালনারেবিলিটি বা থ্রেটস, ভালনারেবিলিটি অ্যান্ড থ্রেটস অ্যান্ড অ্যাবিউজ একটা ইনফরমেশন সিস্টেমের জেনারেলি তার যে টোটাল বিভিন্ন রকম কম্পোনেন্ট, আমরা শুরুতে যেটা ইনফরমেশন সিস্টেম আলোচনা করার সময় বলছিলাম যে একটা সফটওয়্যার, ডেটাবেস, একটা হার্ডওয়্যার, দের ইজ এ নেটওয়ার্ক। এই যে বিভিন্ন কম্পোনেন্ট অফ ইনফরমেশন সিস্টেম, তার কোথায় কোন ধরনের ভালনারেবিলিটি অ্যান্ড অ্যাবিউজ আমরা দেখতে পাই, দ্যাট ইজ দ্য ডিসকাশন। If we start from the left আমাদের স্ক্রিনের, ক্লায়েন্ট বা ইউজার কম্পিউটার একটা নেটওয়ার্ক এনভায়রনমেন্টে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ কম্পিউটার দিয়ে একজন ইউজার ইউজ করতেছে। এই যে ইউজ করতেছে যখন, তখন তার কম্পিউটার এন্ডে, ওই ক্লায়েন্ট এন্ডে, হোয়াট আর দ্য ভালনারেবিলিটিস? একটা হচ্ছে কি আনঅথরাইজড অ্যাক্সেস, ওই যে বলছিলাম ল্যাপটপের নিচে, টেবিলের নিচে, গ্লাসের নিচে পাসওয়ার্ড লিখে রেখে দিছে। অথবা আমি এখন বর্তমানে বাইরে আছি, বাট আমার আমার কম্পিউটারতে একটা ইমেল পাঠানো দরকার, আমি আমার পাশের টেবিলে যে কলিগ আছে তাকে একটু ফোন করে রিকোয়েস্ট করলাম, আক্তার ভাই, ভাই, ভাই না ভালো, আমি ভাই একটু বাইরে আসছি, একটু আটকায় পড়ছি, বসের কাছে একটা ইমেল এক্ষুনি একটু পাঠানো দরকার, আমার অ্যাকাউন্ট থেকে পাঠাইতে হবে, আমি আপনার পাসওয়ার্ডটা বলি, একটু আমার কম্পিউটারে বসে একটু লগ ইন করে ইমেলটি একটু আমার ইমেল থেকে পাঠায় দেন। হয় কিন্তু এগুলো ঘটনা, ঠিক আছে? দ্যাট ইজ Yes, sir. আনঅথরাইজড অ্যাক্সেস। স্যার, সো আনঅথরাইজ এই কেন স্যার? ক্লায়েন্ট এন্ডে পাসওয়ার্ডটা তো স্যার এই করে দিছি স্যার, আনঅথরাইজ করতেছেন হ্যাঁ, কেন? রিভিল করে দিচ্ছি, পাসওয়ার্ডটা রিভিল করে দিচ্ছি। তাও তো এখন মানুষজন পাসওয়ার্ড একটু কঠিন রাখে, কারণ সব সিস্টেম রিকোয়ার করে কঠিন। আগে একটা সময় ছিল, ওই যে ইন্টারনেটের শুরুর যুগের কথা বলতেছি না, যে 96-97-এ প্রথম যখন 97-এ ইন্টারনেট আসলো, তখন আমি খুব ইয়াং ছিলাম, বাট এবং টেকনোলজিতে খুব অ্যাডভান্স ছিলাম তখনকার বাংলাদেশ কনটেক্সটে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি যেহেতু 90s-এর একদম আর্লি স্টেজ থেকে কম্পিউটার ব্যবহার করি, এবং খুব এক্সটেন্সিভলি ব্যবহার করি, ইটস নট অনলি ব্যবহার করি, খুব এক্সটেন্সিভলি ব্যবহার করি। এবং আমি বাংলাদেশে মানে খুব পাইনিয়ারদের মধ্যে একজন, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এই যে জিনিস নিয়ে কাজ করছিলাম। তো যেটা হচ্ছে যে ওই সময়টাতে আমার এবং তানভীর ভাই নামে এক আমার বড় ভাই ছিল, সিনিয়র ভাই,
দুজনের কাছে যখন প্রথম ইন্টারনেট আসে তখন আইএসএন নামে, এখনো আছে আইএসএন বাংলা মোটরে, ওরা হচ্ছে প্রথম অনলাইন ইন্টারনেট আনে। যেদিন ইন্টারনেট আনে ওপেন করে ওই দিন ওরা 4টা ইন্টারনেট বুথ খুলছিল বাংলা মোটরে, যে মানুষ এসে ইন্টারনেট দেখবে। তো একটা লাইন 4টা লাইন চলে গেছিল হচ্ছে কি ওদিকে মৌচাক পার হয়ে ওদিকে, এত লম্বা লাইন ইন্টারনেট দেখার জন্য। আর আরেকটা চলে গেছে এদিকে বাংলা মোটর পার হয়ে, এই হাতির পুল পার হয়ে ওদিকে চলে গেছে কাঠবাগান ঢাল পর্যন্ত ইন্টারনেট দেখার লাইন। হ্যাঁ, যে মানুষ ইন্টারনেট দেখতে গেছিল এক্সিবিশনের মতো, যে আইএসএন ইন্টারনেট আসছে, ওরা 4টা বুথ তৈরি করছিল, 4টা বুথে ইন্টারনেট দেখার সুযোগ দিছিল পাবলিকলি। স্যার এটা কত সালের কথা? এইটা হচ্ছে গিয়ে 96 অথবা 97, প্রবাবলি 96। সো 96-এ ওই যখন ইন্টারনেট দেখার যখন বুথটা দিছিল তখন আইএসএন ওই পারমিশন পাওয়ার জন্য আমাদের গভর্নমেন্ট অফিসারদের সেক্রেটারিয়েটে সবাইকে ইন্টারনেট অ্যাকাউন্ট দিতে হয়েছিল। তারা গিফট করছিল যে আপনাদের ফ্রি অ্যাক্সেস ইন্টারনেটে। তখন অনেক খরচ ইন্টারনেটে, ইন্টারনেট ডায়াল আপ দিয়ে ইন্টারনেট করতে হয়, তখনও ডায়াল আপ দিয়ে ইন্টারনেট মাত্র আসছে, ইন্টারনেট ডায়াল আপ দিয়ে করতে হয়, টেলিফোন লাইন দিয়ে ডায়াল করে ইন্টারনেট করতে হয় মডেম দিয়ে। তখন ইউএস রোবোটিক্স মডেম ছিল, মডেম দিয়ে ডায়াল করে ঢুকতে হতো। তো সরকারি সেক্রেটারিয়েটে সচিবালয়ে তারা প্রায় 300-400 এরকম বিভিন্ন অ্যাকাউন্ট দিছিল, ফ্রি অ্যাকাউন্ট লগ ইনের জন্য। সব কটার পাসওয়ার্ডই ছিল হচ্ছে গিয়ে সে, মানে খুব সিম্পল পাসওয়ার্ড ছিল আর কি, ওই এক একটা ডেজিগনেশনের সাথে মিলায় মিলায় এরকম পাসওয়ার্ড ছিল, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো ওই সময়টাতে আমার সামহাও ক্যাপাসিটি তৈরি হয়েছিল। আমি আজকে রেকর্ডেড ইয়েতে এটা বলতেছি, বাট আই বিলিভ তখনকার বুঝবে সবাই আমার ক্রিমিনাল ইন্টেনশন ছিল না, বাট আই মানে বিকেম এন্টাইসড টু গেট অ্যান ইন্টারনেট অ্যাকাউন্ট। এবং আমি যখন আইএসএন এর সার্ভারে হ্যাক করছি, বিকজ আই নিউ লিনাক্স, আমি লিনাক্স জানতাম, এবং ওরা তখন অত এক্সপার্ট ছিল না। সো লিনাক্সে পাসওয়ার্ড ফাইল প্রোটেকশন কিভাবে করতে হয় কত, এখন যেগুলো মানুষজন এক্সপার্ট, আইএসপির এক্সপার্ট, তখন তো এক্সপার্ট ছিল না। আই হ্যাড অলমোস্ট 350 ইন্টারনেট অ্যাকাউন্টস ইন মাই ডিসপোজাল, এট মাই ডিসপোজাল। বাসায় আমার তখন বাসা হচ্ছে গ্রিন রোডে, মিরপুরে ওই তাপবির ভাইয়ের বাসায় বসে আমরা দুইজন তখন ইন্টারনেট অ্যাকাউন্ট দিয়ে, সবাই যখন লাইন ধরে ইন্টারনেট দেখতে যাচ্ছে বাংলা মোটরে, তখন আমরা মিরপুরে বসে ডায়াল আপ করে দিব্যি ইন্টারনেট দেখতেছি। ইন্টারনেটে লগ ইন করছিলাম ঠিকই, কিন্তু কোন ওয়েবসাইটে যেতে হবে জানতাম না। হম, তখন ওয়েবসাইটের নাম জানতাম না বেশি। তখন একটাই ওয়েবসাইটের নাম জানতাম, 2টা ওয়েবসাইটের নাম জানতাম, একটা বলতে পারবো আপনাদেরকে, একটা বলতে পারবো না। যেটা বলতে পারবো সেটা হচ্ছে yahoo.com বলে একটা সার্চ ইঞ্জিন ছিল। এটা শুনছিলাম যে yahoo.com একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, সো ওই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে, কঠিন কোশ্চেন করছেন রাশিদুল, আসতেছি তাতে। আচ্ছা, যেটা হচ্ছে যে ইয়ে, ওই ওয়েবসাইটে yahoo.com-এ তখন এই গুগল তো আর ছিল না, তখন yahoo.com ওয়াজ দ্য সার্চ ইঞ্জিন আর কি, অনেক কিছু মিলে ইয়াহু করতে চাইছিল। সো yahoo.com-এ গিয়ে কি করব বুঝতেছিলাম না, বাট এটাই আনন্দ ছিল যে আমি ইন্টারনেটে ঢুকছি। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম যে এই যে আনঅথরাইজড অ্যাক্সেস আর এরর, এটা বলতে গিয়ে বলছি। সো এই যে পাসওয়ার্ড ফাইল, এই যে পাসওয়ার্ডের কম্প্রোমাইজ, তখন পাসওয়ার্ডে যে হ্যাক করতে গিয়ে দেখছিলাম যারা পাসওয়ার্ড চেঞ্জ করছে তারা ম্যাক্সিমামই পাসওয়ার্ড রাখছে তাদের ওয়াইফের নাম। হ্যাঁ, মানে মোর্শেদ সাহেব তার প্রায় ওয়াইফের নাম হচ্ছে সালমা, তো সালমা তার পাসওয়ার্ড সালমা, ইউজার নেম মোর্শেদ, পাসওয়ার্ড হচ্ছে সালমা। তখনকার সময় যখন প্রথম প্রথম মানুষ পাসওয়ার্ডের সাথে পরিচিত হয়েছে আর কি, আমি কি করেছিলাম এটা হ্যাক করার জন্য, আই ক্রিয়েটেড আ ডিকশনারি অফ বাংলা নেমস, একটা ডিকশনারি অফ বাংলা নেমস, বড় লিস্ট তৈরি করছিলাম বাংলা নামের। ডিকশনারি ওইটা অ্যাটাক দিয়ে, করছিলেন? হ্যাঁ, ওই নাম দিয়ে ট্রাই করে করে উই কুড রিভিল 350 প্লাস অ্যাকাউন্টস। ঠিক আছে, এটা হচ্ছে কি তখনকার পাসওয়ার্ডের স্ট্যান্ডার্ড ছিল, বাট এখন আমি শিওর পাসওয়ার্ডের স্ট্যান্ডার্ড অনেক হাই। বাট এই যে আনঅথরাইজড অ্যাক্সেস ক্লায়েন্ট এন্ডে বা এই ধরনের এন্ডে, দিস আনঅথরাইজড অ্যাক্সেস ইজ এ ভেরি কমন ভালনারেবিলিটি। ওকে, আর যিনি কোশ্চেন করছেন যে কার হাত দিয়ে বাংলাদেশের চুরি হয়েছে, আই এম সরি, এই জিনিস আমার জানা নাই, মানে এক্সাক্ট নেম হিসাবে জানা নাই। বাট তখন এইটা হচ্ছে কি, আমি যদি বলি 80s-এর শেষের দিকে, 80 দশকের শেষের দিকে, আমরা 86-87-র দিকে, মেনলি 85-86-র দিকে, সেকেন্ড হাফ অফ 80s, তখন বাংলাদেশে কম্পিউটার আসা শুরু করছে। মেইন কম্পিউটার তখন আসা শুরু করছিল হচ্ছে গিয়ে ওয়াইজ নামে একটা কম্পিউটার, আমি যতটুকু জানি ওয়াইজ নামে একটা, ওই ইন্ডিভিজুয়ালরা খুব রিনাউন্ড ইন্ডিভিজুয়াল না, তারা আসলে খুব ফরওয়ার্ড থিঙ্কার ছিল এবং তারা বিজনেসে ডুবে গেছে বিকজ তারা বেশি ফরওয়ার্ড থিঙ্কার ছিল।
আমিও একজন ফরওয়ার্ড থিঙ্কার নর্মালি বিজনেসের ক্ষেত্রে। আমার বিজনেস আইডিয়া জেনারেলি অ্যাহেড অফ টাইম আমি করি। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আমি 98-এ ইআরপি অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, যেই ইআরপি এখনো মানুষ ভালোভাবে বোঝে না। হ্যাঁ, আমি এটা 98-এ ডেভেলপ করে পুরো ধরা খাইছি। আমার পুরো একটা বিজনেস, 4 বছরের বিজনেস পুরো বন্ধ হয়ে গেছিল। সো তখন ইআরপি কেউ চিনতই না। সো বেশি অ্যাহেড অফ টাইম হইলে আবার মুশকিল হয়। তো ওই রকম তখন ওই মিড 80s এর দিকে অনেকে এরকম কম্পিউটার নিয়ে কাজ করা শুরু করছিল, যারা কম্পিউটার ইম্পোর্ট করে নিয়ে আসছিল অনেক কিছু, বাট তারা আসলে ইভেনচুয়ালি দে ডিডন্ট বিকাম ভেরি সাকসেসফুল, কিন্তু দে ওয়ার দ্য পায়োনিয়ার্স। অ্যাজ দে ওয়ার নট ইভেনচুয়ালি সাকসেসফুল, আ লট অফ সাকসেস তাদের নাই, তারা আসলে পপুলারলি নোন না। Okay, but there were few people who were quite ahead of time, who brought in these computers in the country, যারা এগুলো নিয়ে কাজ করছে। তারা আসলে ওই পরিমাণ রিনাউন্ড বা ওই পরিমাণ ইয়ে হয় না, তারা ব্যবসা করার জন্য করছে, বাট ইভেনচুয়ালি দে পেরিশড, মোস্ট অফ দেম। ওকে, একটা নাম আমরা হয়তো অনেক বেশি শুনেছি, মোস্তফা জব্বার। কথা মোস্তফা জব্বার, সরি, pardon my ইয়ে, ইট ইজ নো পলিটিক্যাল, ইট ইজ নট কোনো ডিপ্লোম্যাটিক ইয়ে না, বা এটা কোনো ওরকম কোনো ইয়ে না। উইথ অল ডিউ রেসপেক্ট, with all due respect to that individual, he contributed in kind of academic একাডেমিক শিক্ষাতে। হুম যখন ইয়েতে, ওকে ইউ নো বেটার, আই এম শিওর। আচ্ছা, যেটা বলছেন যে একাডেমিক ক্ষেত্রে প্রথম কম্পিউটার বিজ্ঞান বইটা ইন্টারমিডিয়েটে বাংলা একটা বই তৈরি করা, এইগুলোর ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন যথেষ্ট পরিমাণ আছে। এছাড়াও আরো অনেক লোকজন আছে, যেটা এখন চ্যাটও আপনি শেয়ার করছেন, অনেক আছে যেটা আমিও জানি না, হয়তো এরকম অনেকের কন্ট্রিবিউশন আছে। তবে ইন্টারমিডিয়েটের ওই বইটা নিয়ে আমার একটা খুব মজার স্টোরি আছে আর কি। হ্যাঁ, সরি, বেশি গল্প হয়ে যাচ্ছে, বাট স্টিল খুব শর্টলি ব্রিফলি বলি। একবার আমি তখন হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএ তে পড়ি, আন্ডার গ্রাজুয়েটে বিবিএ তে পড়ি। তখন আমার এক ক্লাসমেটের মা আমাকে রিকোয়েস্ট করলো যে, তুমি একটু বাবা, আমার ছোট ছেলেটা ইন্টারমিডিয়েট শুরু করতেছে এবং এবার সে কম্পিউটার বিজ্ঞান নিছে, কারণ তখন মাত্র প্রথম কম্পিউটার বিজ্ঞান শুরু হয়েছে, ওদের বইও পাবলিশ হয়েছে একটা বাংলায়। তুমি তো কম্পিউটারে ভালো, তুমি একটু যদি তাকে একটু দেখায় দিতা, হুম কম্পিউটারটা যদি একটু দেখায় দিতা। আমিও ভাবলাম কি, ভালোই তো, একটু এক্সট্রা ইনকাম, টাকা পয়সা অল্প একটু হবে, টিউশনি হবে, প্লাস একটু পড়ানো হবে কম্পিউটার বিজ্ঞান। সো পড়াইতে গেলাম, 2-3 দিনের মধ্যেই আমার মাথা আগুন লেগে গেল, কারণ ওই কম্পিউটার বিজ্ঞানের বই পড়ে আমি অনেক কিছু বুঝি না। কেন বুঝি না? কারণ ওর মধ্যে আমি দেখতেছি লেখা হচ্ছে গিয়ে উপাত্ত ঘাঁটি, সিধা নাগাল স্মৃতি, নাগাল সময়। আমি 3টা টার্ম বললাম, কেউ বলতে পারবেন 3টা টার্ম কি হইতে পারে? উপাত্ত ঘাঁটি, নাগাল সময়, সিধা নাগাল স্মৃতি। সিধা নাগাল স্মৃতি যদি বলতে পারেন আমি পুরস্কার দেব। এটা কি হইতে পারে? এগুলি কম্পিউটারের জিনিসপত্র। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওরে সর্বনাশ! এনামুল হক, আপনি কি আগে আমার ক্লাস করছেন বাই এনি চান্স? না স্যার। আচ্ছা, আমি সাধারণত সার্টিফিকেট লেভেলে এটা শেয়ার করি। আচ্ছা, এনিওয়েজ, ট্রু, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সিধা নাগাল স্মৃতি, হ্যাঁ, উপাত্ত ঘাঁটি হচ্ছে ডেটাবেস, নাগাল সময় অ্যাক্সেস টাইম। সেখানে কম্পিউটারের টার্মিনোলজিকেও বাংলা করে ফেলা হয়েছিল ওই বইয়ে, and it became so difficult to read that and understand that. That became very challenging. এনামুল হক, যদি গিফটের কথা যেহেতু বলেই ফেলছি, হ্যাঁ, আপনি পারলে আমার মেসেজ দিয়ে দিয়েন একটা, যে কিছু একটা পাঠানোর জন্য, পাঠায় দেওয়ার জন্য। আর যদি দাবি ছেড়ে দেন তাহলে অন্য কথা, ঠিক আছে? ট্রেনিং বাট ইট ওয়াজ ম্যাটেরিয়ালসটা শেয়ার ফ্যান্টাস্টিক। করলে হবে। থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ, হ্যাঁ, স্যার। আচ্ছা, ঠিক ট্রেনিং আছে, ম্যাটেরিয়ালসটা শেয়ার করলে হবে স্যার সবাইকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, শিওর, ওয়েলকাম। সো যেটা বলছিলাম যে এই যে সিদ্ধান্ত আছে, তখন আসলে কঠিন হয়ে গেছিল। এই জন্য আসলে কম্পিউটারের ইতিহাস নিয়ে, বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আলোচনা করতে যাই, ইটস এ ভেরি বিজায়ার ইতিহাস। হ্যাঁ, লেটস নট গেট ইনটু দ্যাট, লেটস গেট ব্যাক টু আওয়ার ডিসকাশন। সো এবার আসি হচ্ছে গিয়ে ক্লায়েন্টের থেকে, নেক্সট আসে গিয়ে, ক্লায়েন্টটা তো কমিউনিকেশন চ্যানেলের থ্রু দিয়ে, কমিউনিকেশন লাইন, সেটা হইতে পারে ওয়াইফাই, সেটা হইতে পারে কেবল নেটওয়ার্ক, সেটা হতে পারে ফাইবার অপটিক, সেটা হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি, হোয়াট এভার দ্য মিডিয়াম ইজ, কোনো না কোনো ভাবে সে তো তার সার্ভারে, সার্ভার কি জিনিস? যে একটা স্পেশাল কাইন্ড অফ কম্পিউটার, যেটা হোস্ট করতেছে সার্টেন অ্যাপ্লিকেশন, ডেটা, ইনফরমেশন টু সার্ভ আদার্স উইথ দ্যাট ইনফরমেশন, তাদেরকে আমরা বলছি সার্ভার। তারা একটু একটু
শক্ত সামর্থ্য, একটু বড় সড়ো কম্পিউটার। তো এই ক্লায়েন্ট কম্পিউটার তো সার্ভার পর্যন্ত কানেক্ট করতে হবে, সেখানে তো একটা কমিউনিকেশন চ্যানেল থাকবে। এখন এই কমিউনিকেশন চ্যানেলের ভালনারেবিলিটি কি 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 থ্রেট আমরা এখানে দেখতে পাই? থ্রেড দেখতে পাই হচ্ছে গিয়ে এই কমিউনিকেশন চ্যানেলে কেউ ট্যাপিং করতে পারে। ফোন ট্যাপিং ওয়ার্ডটা খুব পপুলার হয়ে গেছে আমাদের লাস্ট বেশ কিছু বছরে। এই ওয়ার্ডটার সাথে আমরা খুব ভালো মতো পরিচিত হয়ে গেছি, মানে একদম জনমনে পরিচিত হয়ে গেছে, তারা ফোন ট্যাপ। তো এই ফোন ট্যাপিং আগে আগে শুধুমাত্র ওই থ্রিলার বইয়ের মধ্যে আর ডিটেকটিভ বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল এই ট্যাপিং ওয়ার্ডটা। হ্যাঁ, এখন এটা একদম সবার মুখে মুখে ফোন ট্যাপিং ইজ পরিচিত, ভেরি আনফর্চুনেটলি। এনিওয়েজ, যেটা বলছিলাম যে এই যে কমিউনিকেশন লাইনের ট্যাপিং ইজ, তার মানে ওখানে আড়ি পাতা। তার মানে আড়ি পাতা। এখন যখন একটা কম্পিউটারের কমিউনিকেশন হয়, তখন আড়ি পাতা মানে এইটা না যে ওখান থেকে শব্দ শোনা, ওখান থেকে ভয়েস শোনা, ভিডিও দেখে ফেলা, তা না। ওখান থেকে ডেটা এক্সট্রাক্ট করা, কি ধরনের ডেটা যাচ্ছে, কি ধরনের ইনফরমেশন যাচ্ছে, ওইটাকে এক্সট্রাক্ট করা, দ্যাট ইজ ট্যাপিং। ওকে, দেন একটা ওয়ার্ড আছে এখানে, স্নিফিং। স্নিফিং ওয়ার্ডটা হচ্ছে শোকা, গন্ধ শোকা। সেটা কি? কুকুর কি করে? কুকুর যদি আমার এয়ারপোর্টে বা ইয়েতে কোথাও যদি চেকের জন্য দেখবেন কুকুর নিয়ে যায়, কালো কালো কুকুর গুলা, তাই না? ওরা কি করে? আপনার ব্যাগেজ, আপনার সমস্ত কিছু স্নিফ করে। কেন স্নিফ করে? স্নিফ করে বোঝার জন্য whether you have a particular type of material stored in your luggage. গন্ধ থেকে ও গেছে। এই যে কাজটা, এটাকে বলে স্নিফিং। ঠিক এরকম আমি কমিউনিকেশন লাইনে যদি কেউ সফটওয়্যার ইউজ করে, ওখানে কুকুর ইউজ করে করলে হবে না, ওটা এক ধরনের সফটওয়্যার ইউজ করে যদি কেউ স্নিপ করে, সে বোঝার চেষ্টা করে যে এইটাতে কি ধরনের ইনফরমেশন যাচ্ছে। যদি দেখে যে এখান থেকে ইন্টারেস্টিং ইনফরমেশন যাচ্ছে, যেটা হইতে পারে অফ পাবলিক ইন্টারেস্ট, যেটা হইতে পারে খুব কনফিডেন্সিয়াল, খুব ভ্যালুয়েবল, ঠিক সোনার দোকানের মতো, তখন সেখানে সে ট্যাপ করার চেষ্টা করবে। সো স্নিফিং এগেইন ইজ এ থ্রেট। মেসেজ অল্টারেশন। মেসেজ অল্টারেশন তার মানে যে মেসেজটা পাঠানো হচ্ছে এই যে কমিউনিকেশন চ্যানেল দিয়ে, আমরা তো কোনো কোনো একটা মেসেজ পাঠাচ্ছি, সেই মেসেজটাকে চেঞ্জ করে দেয়া। দেখেন তো, ট্যাপিং আর স্নিফিং আর আনঅথরাইজড অ্যাক্সেস, এই তিনটা জিনিস সিকিউরিটি অবজেক্টিভ, তিনটা অবজেক্টিভের মধ্যে কোনটার সাথে অ্যালাইন্ড? আনঅথরাইজড অ্যাক্সেস কোনটার সাথে অ্যালাইন্ড? ট্যাপিং আর স্নিফিং কোনটার সাথে অ্যালাইন্ড? সিকিউরিটি অবজেক্টিভ এবং প্রথমে যেটা ডিসকাস করছি আজকে, ট্যাপিং কনফিডেন্সিয়ালিটি, স্নিফিং, কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি। অ্যাবসলিউটলি। আমরা ভুলে এররটাকে এরোনেসলি এরর ভুলে গেছিলাম। এই যে আনঅথরাইজড অ্যাক্সেসের নিচে যে এরর লেখাটা, তার মানে কি কম্পিউটারে এরর হইতে পারে, কম্পিউটারে সমস্যা হইতে পারে, এরর হইতে পারে। সেইটা কোন সিকিউরিটি অবজেক্টিভের সাথে অ্যালাইন্ড? অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি অ্যান্ড আর ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিস। যেমন স্যার গ্লিচ অ্যাবসলিউটলি। দিতে পারো, গ্লিচ, গ্লিচটা মেবি গ্লিচ, এক্স্যাক্টলি, গ্লিচটা একটা ইন্টিগ্রিটি ইস্যু ঘটাইতে পারে, অ্যাভেলেবিলিটি ইস্যু ঘটাইতে পারে। ঠিক সেরকম এখন যখন আমি বললাম মেসেজ অল্টারেশন, ইন্টিগ্রিটি ইস্যু, তাই না? সো ওই যে বলছিলাম সিকিউরিটি অবজেক্টিভ আমরা যা আলোচনা করছি, অল থ্রু দেখবো আমরা এই সিকিউরিটি অবজেক্টিভ গুলোর অ্যালাইনমেন্টে আমরা আলোচনা করতেছি। দেন আর কি হইতে পারে এই লাইনের মধ্যে? থেফট অ্যান্ড ফ্রড। দ্যাট ইজ এই লাইনের থেকে শুনে নিয়ে কথাবার্তা বা ইনফরমেশন ইয়ে করে, ওই ইনফরমেশন ব্যবহার করে আমি থেফট করলাম, আমি ফ্রড করলাম, তাকে ভুল ইনফরমেশন দিলাম। আজকে একটা মেসেজ পাইছি আমার কোম্পানিতে, ফেসবুক বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার বলে আর কি, হ্যাঁ, ফেসবুক বিজনেস ম্যানেজার। মানে আমার যে ফেসবুকের যত অ্যাকাউন্ট আছে, যত বিজনেস অ্যাকাউন্ট আছে, যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট রান হয়, লক্ষ লক্ষ টাকার অ্যাডভার্টাইজমেন্ট রান হয় বা হয়, এই যে বিজনেস ম্যানেজারটা আমাকে একটা ইমেল করছে যে আপনার 24 ঘন্টার মধ্যে বিজনেস ম্যানেজার বন্ধ করে দেওয়া হবে, অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হবে, প্লিজ। এখানে কপিরাইট ক্লেম হয়েছে ফ্রম ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনি থেকে কপিরাইট ক্লেম হয়েছে বিকজ আমরা যে সমস্ত ফেসবুক পোস্ট ইউজ করতেছি আমার কোম্পানি, ওই পোস্টগুলোর মধ্যে, ছবিগুলোর মধ্যে আমরা ওয়াল্ট ডিজনির অ্যাসেট, অর্থাৎ ছবি, কপিরাইটেড অ্যাসেট আনঅথরাইজড ভাবে ইউজ করছি, যে কারণে ওরা ক্লেম করছে কপিরাইট, এবং সেটা আমরা কখনো রেসপন্ড করি নাই। রেসপন্ড করি নাই বলে এখন 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আমাদেরকে। এইটা এটা কি বলে, এটাকে আপিল করতে হবে। আপিল করতে হবে 24 ঘন্টার মধ্যে, নাহলে আমাদের একটা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আপিল করার জন্য একটা বাটন আছে, একদম ফেসবুক
পুরো ফেসবুকের ইয়েতে, ওখানে ফেসবুকের ইউআরএল দেওয়া, ওইটাতে ক্লিক করলে সে আমাকে লগ ইন করতে বলবে। লগ ইন করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে সে আমাকে আপিল করতে দিবে যে না ভাই তোমরা ক্লেমটা ঠিক করো নাই, আমি আসলে ওদের অ্যাসেট ইউজ করতেছি না, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্ট বেঁচে যাবে। এই যে মেইলটা আসছে, most of the people will see this as a mail from Facebook মেটা, একদম হুবহু সব একই রকম। বাটনের মধ্যেও বলা আছে ফেসবুক সামথিং, কিন্তু ওই বাটনের মধ্যে যে জিনিসটা খেয়াল করার বিষয়, ওখানে facebook.com না হয়ে facebook.co ইউআরএল দিয়ে বাকি অংশটুকু আছে। ওইটা যখন আমাকে ফেসবুকে লগ ইন করতে বলবে, যাইতে গেলে তো ওখানে ক্লিক করলে তো লগ ইন করতে বলবে, তখন আমি আমার ফেসবুকের যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিব, আমি তো মনে করবো আমি আমার অরিজিনাল ফেসবুকে লগ ইন করার জন্য দিচ্ছি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আসলে ও তো আমাকে অন্য সার্ভারে নিয়ে গেছে, ও আমার ইউজার নেম পাসওয়ার্ডটা সুন্দর করে স্টোর করে রেখে দিবে। তারপরে আমাকে এইটা বাদ দিয়ে আমার অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টটিকে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওরা সুন্দর করে হ্যাক করে দখল নিয়ে বসে থাকবে। তারপরে আমাকে র্যানসাম চাবে যে $20,000 পাঠাও, তাহলে তোমার এটা খুলে দিচ্ছি। এই যে পুরো ঘটনাটা ঘটতেছে, ওরা কি করে জানলো যে আমি আমার কোম্পানির ফেসবুক বিজনেস ম্যানেজারের একজন অ্যাডমিন? দে হ্যাভ somehow got the information from this communication, আমাদের বিভিন্ন জায়গায় যত কমিউনিকেশন আছে সেখানে কোথা থেকে নিছে। ওকে, সো দিস ইজ, এটাকে ইউজ করতেছে ওরা থেফট অ্যান্ড ফ্রডে। সো দিস ইজ হাউ এ ভালনারেবিলিটি ওয়ার্কস। দেন ফাইনালি এখানে যেটা আছে রেডিয়েশন। বাই দ্য ওয়ে, এখানে আমরা যা ডিসকাস করছি দিস ইজ নট এক্সস্টিভ, এর বাইরেও থ্রেট অ্যান্ড ভালনারেবিলিটি অ্যান্ড অ্যাবিউজ থাকবে। ওকে, এর বাইরেও থাকবে, আবার সব এনভায়রনমেন্টের জন্য সবকটা অ্যাপ্লিকেবল না। সো দের ইজ নো একদম কোষ্টি পাথরে লেখা না এটা। ইট ক্যান ভ্যারি কনটেক্সট টু কনটেক্সট, আরো বেশি হইতে পারে, যুগের সাথেও চেঞ্জ হয়, কারণ এগুলো আইটি ইজ এ ডায়নামিক ফিল্ড। এভরি নাও অ্যান্ড দেন নতুন টেকনোলজি ইনভেন্ট হচ্ছে, নতুন প্রবলেম অ্যারাইজ করছে, নতুন সলিউশন বেরোচ্ছে। দের ইজ নাথিং ফিক্সড। বই থেকে আইটি শেখা ইজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ বই লেখার পরে যতক্ষণে পাবলিশ হয়ে মার্কেট হিট করে ততক্ষণে ওই বইয়ের কন্টেন্টের কিছু কিছু অংশ অলরেডি চেঞ্জ হয়ে যায়। কন্টেন্ট চেঞ্জ হয়ে যায় মানে বইয়ের লেখা চেঞ্জ হয়ে যায় না, বইটাতে যেইটা নিয়ে লেখা ছিল তার সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হয়ে যায়। কারণ একটা বই লেখার পরে মার্কেটে হিট করতে করতে 1 বছর সময় লাগে জেনারেলি। সো 1 বছরের মধ্যে টেকনোলজি, ওই বইয়ের মধ্যে লেখা যে টেকনোলজির এক্সপ্লেনেশন, তার মধ্যে কিছু কিছু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনসেপ্ট বাই দ্যাট টাইম আউটডেটেড হয়ে যায়। এই জন্য কম্পিউটার বা আইটি বই থেকে পড়া খুব ডেঞ্জারাস। ইউ উইল বি আউটডেটেড ভেরি সুন, ইট উইল বি আউটডেটেড ভেরি সুন। সো যেটা বলছিলাম যে এইগুলি সব এক্সস্টিভ না। সো এখানে রেডিয়েশন লেখা আছে, রেডিয়েশনটা কি? রেডিয়েশন হচ্ছে, এখানে বলা হয়েছে কমিউনিকেশন লাইন। এই যে আমি ফোন ইউজ করতেছি, এই ফোন যখন আমি কানের মধ্যে দিচ্ছি, এই ফোন কিছুটা হলেও রেডিয়েশন করতেছে। আমার যে ওয়াইফাই কাজ করতেছে, ওয়াইফাই তো রেডিও ফ্রিকোয়েন্সি আছে, এটা কিছুটা রেডিয়েশন আছে, যেখানে রেডিও আছে এখানে রেডিয়েশন আছে। দিস আর হার্মফুল, বাট টু অ্যাটলিস্ট আমাদেরকে যা শেখানো পড়ানো হয়েছে এখন পর্যন্ত, কারণ এগুলোর কোনো বিশ্বাস নাই। আর কনস্পিরেসি থিওরিতেও বিশ্বাস করা উচিত না। অনেক কনস্পিরেসি থিওরি আছে, মানুষজন ফেসবুকে পোস্ট করে, ইউটিউবে ছোট ছোট শর্টস বানায়, এইটা দিয়ে আমরা মানব সমাজকে ধ্বংস করে দিচ্ছি, এই করে দিচ্ছি, সেগুলো বহু কিছু। এগুলো ভেরি ক্যাচি, লাইক পাওয়ার জন্য, শেয়ার পাওয়ার জন্য, ব্র্যান্ড পপুলার করার জন্য, পেজ হিট বাড়ানোর জন্য, অ্যাডের অ্যামাউন্ট কামানোর জন্য এগুলো মানুষ মেসেজ দেয়। ওগুলোতে পাত্তা দিবেন না। বাট আবার এটাও সত্য, আমরা যা জানি, বিজ্ঞান আমাদেরকে যা জানাচ্ছে তাই যে সব সত্য, তাই যে একদম এক্সাক্ট তা না। এবার আমাদের উপায় নাই, এখন পর্যন্ত যা জানি তাই বিশ্বাস করতে হবে। তো আমি যতটুকু জানি বা আমরা যতটুকু জানি, এই যে রেডিও ফ্রিকোয়েন্সি গুলো ইউজ হচ্ছে, এগুলো এত বেশি ক্ষতি করে না, বাট স্টিল ইটস এ ভালনারেবিলিটি। Yes, sir. ওকে, এই গেল হচ্ছে কমিউনিকেশন লাইনের ভালনারেবিলিটি। দেন হচ্ছে কর্পোরেট সার্ভার্স। কর্পোরেট সার্ভার বলতে বোঝানো হয়েছে এখানে, এই টার্মগুলো আমাদের একটু ডিফিকাল্ট টার্ম, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কর্পোরেট সার্ভার্স বলতে বোঝানো হয়েছে এক্সটার্নাল ফেসিং সার্ভার্স, অর্থাৎ যেই সার্ভারগুলা পাবলিকলি অ্যাক্সেসেবল, যেমন আমার ওয়েব সার্ভার, যেমন সে আমার এইচআর সিস্টেমটা, আমাদের সে যে কোনো কোম্পানিটা এইচআর সিস্টেম, আপনি যদি লিভ নেন, লিভ ওখানে অ্যাপ্লাই করতে হয়। এখন আমি আসি হচ্ছে গিয়ে অফিসের বাইরে, আমি এখন লিভ নেব, থাকে না, আমি বাসা অসুস্থ, আমি তো অফিসে যে অসুস্থ থাকলে তো অফিসেই যেতাম, অসুস্থ বলে আমি বাসায় আছি, এখন আমি লিভটা অ্যাপ্লাই করবো। এখন আমার যদি অফিসে গিয়ে লিভ অ্যাপ্লাই করতে হয়, তাহলে তো আর লিভ অ্যাপ্লাই করা যাবে না। তাহলে ওই সিস্টেমটাকে তো আমার এক্সটার্নাল ফেসিং রাখতে হবে, যাতে বাসা থেকে মানুষ ইউজ করতে পারে। So that's a public facing server.
এই ধরনের সার্ভারকে আমরা বলছি কর্পোরেট সার্ভার, যেটা ইজ মোর পাবলিক ফেসিং। সো ওই ধরনের সার্ভার যেহেতু পাবলিক ফেসিং, আমি যেহেতু এমপ্লয়ি হিসেবে বাসা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারছি, যে এমপ্লয়ি না এরকম আরো 1 বিলিয়ন কম্পিউটার জানা লোক ওটাকে অ্যাক্সেস করতে পারবে, মানে অ্যাটলিস্ট ওটার দরজার পর্যন্ত পৌঁছাইতে পারবে। তারপরে দরজার ভিতরে ঢুকতে পারবে কি পারবে না সেটা তাদের জ্ঞান গরিমা এবং এটার প্রোটেকশনের লেভেলের উপর ডিপেন্ড করবে। দোজ আর কর্পোরেট সার্ভার্স, যেখানে ভালনারেবিলিটি গুলো আমরা কি দেখি, রিস্ক গুলোকে দেখি, হ্যাকিং, আনঅথরাইজড অ্যাক্সেস, যেটার গল্প আমি আইএসএন কে নিয়ে বললাম। ভাইরাসেস আর ওয়ার্মস, ভাইরাসেস কি আর প্রোগ্রামস, হার্মফুল প্রোগ্রামস, ওয়ার্মস হার্মফুল প্রোগ্রামস। উইল ডিসকাস দিস লেটার, কোনটার পার্থক্য কি, বাট আপাতত এগুলো হচ্ছে কি একটা প্রোগ্রাম যেটা ক্ষতি করে। কোড, ভাইরাস, ভাইরাস ঢুকতে পারে যেহেতু এগুলো পাবলিকলি অ্যাক্সেস। থেফট অ্যান্ড ফ্রড, ওখান থেকে ইনফরমেশন চুরি করতে পারে, ওই ইনফরমেশন ইউজ করে ফ্রড করতে পারে। ভ্যান্ডালিজম, লোকজন এসে লাঠি দিয়ে ওই সার্ভারকে বাড়ি দিয়ে ভেঙে ফেলতে পারে, আগুন লাগাই দিতে পারে, তখন আমরা বলবো যে 400 কোটি টাকার সার্ভার লাগবে। ঠিক আছে, ভ্যান্ডালিজম। ওই দিন ওই নিউজের থেকে আমি খুব অবাক হচ্ছিলাম, যেই সার্ভারেই নষ্ট হয় সেই সার্ভারেই 400 কোটি টাকা দাম, মিলাইতে পারতেছিলাম না, খুব ডিফিকাল্ট হচ্ছিল। No disrespect to any particular community or party or anything, but as a IT aware person, আমার কাছে খুব অদ্ভুত লাগতেছিল যে এরকম জেনারেলাইজেশন কেন হচ্ছে, যেটাই ধ্বংস হয় সেটাই 400 কোটি টাকার সার্ভার। এনিওয়েজ, ওইটাকে বলে ভ্যান্ডালিজম, যেটা বাড়ি মেরে ভাঙা, আগুন লাগাই দেওয়া, মানে ফিজিক্যালি ক্ষতি করা বা কোনোভাবে ভ্যান্ডালাইজ করা। সো ভ্যান্ডালিজম ইজ এ থ্রেট। ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, দিস ইজ এ স্পেশাল কাইন্ড অফ অ্যাটাক। এটা আমরা পরে খুব ইলাবোরেট করবো, বাট আমি এখন সংক্ষেপে বলি। এটা হচ্ছে গিয়ে যে একটা যে কোনো সার্ভার বা একটা সার্ভিসের একটা ক্যাপাসিটি থাকে, যে সে কতজনকে একসাথে সার্ভ করতে পারবে, তাই না? কতজনকে একসাথে সার্ভ করতে পারবে। সে ঢাকা বোর্ডের এসএসসির রেজাল্ট বেরিয়েছে, অনলাইনে রেজাল্ট দেখবে মানুষ। তো সব আমাদের বিজ্ঞানীরা প্রথম দিকে যখন ঢাকা বোর্ডের রেজাল্ট বা বোর্ডের রেজাল্ট অনলাইনে পাবলিশ করা শুরু করছিল, তারা তখন ধরছে এরকম কতজন শিক্ষার্থী, এত লক্ষ পরীক্ষার্থী যদি চেক করতে চায় রেজাল্ট অনলাইনে, সবাই স্কুলে গিয়ে চেক করবে, ম্যাক্সিমাম অনলাইনে গিয়ে চেক করতে পারে 10% লোক। 10% লোক আমার যেদিন রেজাল্ট বেরোবে সারাদিনই তো চেক করবে, তার মানে কত ঘন্টা, 24 ঘন্টা। 10% লোক, কথা কথা 1 লক্ষ মানুষ, 1 লক্ষ স্টুডেন্ট, 1 লক্ষ স্টুডেন্ট 24 ঘন্টায় যদি করতে চায়, তাহলে ভাগ করলে প্রতি ঘন্টায় এত হাজার স্টুডেন্ট চেক করবে। তাহলে আমার সার্ভারের ক্যাপাসিটি হওয়া উচিত যাতে একসাথে 10,000 স্টুডেন্ট যাতে চেক করতে পারে। কিন্তু বেচারারা এইটা ভুলে গেছে যে বিকাল 4টায় যদি রেজাল্ট পাবলিশ হয়, তাহলে ওই 10 লক্ষ লোক ঠিক বিকাল 4টার সময়ই সার্ভারেতে একসাথে হিট করবে। কেউ রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবে না, থাক রাত 10টায় দেখে নিব না রেজাল্ট কি করছি, পাস করছি না ফেল করছি। তাই কি কেউ করে? সবাই বিকাল 4টাতেই হিট করে। যার ফলে কি হয়েছে, যেই সার্ভারের হ্যান্ডেলিং ক্যাপাসিটি 10,000, সে যখন 1 লক্ষ হিট পাইলো, তখন সে কলাপস করলো। রেজাল্ট পাবলিশ হয়েছে ঠিকই, বাট সিকিউরিটি অবজেক্টিভের অ্যাভেলেবিলিটি অবজেক্টিভ হয়ে গেল আনঅ্যাভেলেবল, সার্ভার নাই, রেজাল্ট নাই। ওকে, দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল ইয়ার্স যখন অনলাইনে রেজাল্ট পাবলিশ শুরু হয়েছে। আমি রিয়েল স্টোরি বললাম। ওকে, সো এই যে জিনিসটা, এইটাকে বলা হচ্ছে কি ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, অর্থাৎ সার্ভিসটাকে ডিনাই করতেছে। কিন্তু অ্যাটাক বলতেছি তখন যখন এই কাজটা ইচ্ছাকৃতভাবে কোনো থার্ড পার্টি করতেছে। যে এই সার্ভারের ক্যাপাসিটি আছে হচ্ছে গিয়ে 10,000 হিট নেয়ার, আমি ইচ্ছা করে সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন মেকানিজম ব্যবহার করে 10,000 কানেকশন এই সার্ভারের সাথে তৈরি করে রাখলাম। তার যে অরিজিনাল কাস্টমার, ই কমার্স সাইট ওটা, তার যে অরিজিনাল কাস্টমার, তারা এসে আর সার্ভিস পাচ্ছে না। তারা সার্ভারে ঢুকলে, ওয়েবসাইটে ঢুকলে দেখা যাচ্ছে নো সার্ভিস, সার্ভার নট রিচেবল, সার্ভার ইজ টু বিজি। তাহলে তাদের সার্ভিসটা ডিনায়াল হয়ে যাচ্ছে। এইটাকে বলে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, ডিওএস অ্যাটাক বলে। সো দিজ আর ওয়েব ইন্টারফেসের যে সার্ভার, অর্থাৎ কর্পোরেট সার্ভার, অর্থাৎ এক্সটার্নাল ফেসিং যে সার্ভারগুলো, তার মধ্যে আমরা এই ধরনের ভালনারেবিলিটি দেখি। ওকে, এখন Yes, sir. পর্যন্ত কোনো প্রশ্ন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা কারো? No, sir.
গ্রেট। দেন কামস হচ্ছে কি ইন্টারনাল সার্ভার। একটা কর্পোরেটের ভিতরে কর্পোরেট সিস্টেমস ইআরপি থাকতে পারে, আমার সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট থাকতে পারে, এই যাতে অনেক কিছু থাকতে পারে, তাই না? অনেক রকমের ইম্পর্টেন্ট ডেটাবেস থাকতে পারে। এটা তো আমি আর পাবলিকলি পাবলিশ করবো না সবসময়। পাবলিকলি পাবলিশ করবো বাট থ্রু আ ফিল্টার, থ্রু আ ওয়াল। এটা নিয়ে আমরা পড়ালেখা করবো কিছুক্ষণ পরে, নেক্সট ক্লাসে করবো। ফায়ার ওয়াল বলি আমরা, হ্যাঁ, অগ্নি ওয়াল, যেটা দিয়ে আমি ফিল্টার করব, বাইরে থেকে যাতে হ্যাক করা না যায়, ভিতর থেকে যাতে ইনফরমেশন লিক না হয়ে যায়। সো ওই মেকানিজম গুলো দিয়ে আমি এটাকে প্রোটেক্ট করে রাখবো। বাট স্টিল যতই প্রোটেক্ট করি না কেন, তার মধ্যেও কিছু ছিদ্র থাকে, ভালনারেবিলিটি থেকে যায়। কি ধরনের ভালনারেবিলিটি থাকে? থেফট অফ ডেটা, থ্রেট থাকে, থেফট অফ ডেটা। তারপরও ভিতরের সার্ভার থেকে ইনফরমেশন চুরি হতে পারে। কপিং ডেটা, থেফট অফ ডেটা, কপিং ডেটা একই কথা। কপিং ডেটা যদি লিগালি করে তাহলে তার থেফট হবে না, তাই না? কপিং ডেটা কোনো সমস্যা না। যখনই ইলিগালি করে তখনই বলে ওটাকে থেফট, একই কথা। অল্টারেশন অফ ডাটা, উই আন্ডারস্ট্যান্ড, আমার ডেটাকে মডিফাই করে দিল, ইন্টিগ্রিটি ইস্যু হলো। হার্ডওয়্যার ফেলিওর, অ্যাভেলেবিলিটি ইস্যু, হঠাৎ করে সার্ভারের হার্ড ডিস্ক ক্র্যাশ করলো, অথবা সিধা নাগাল স্মৃতি ক্র্যাশ করলো, মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম ক্র্যাশ করলো। সো দ্যাটস আ হার্ডওয়্যার ফেলিওর। সফটওয়্যার ফেলিওর, সফটওয়্যার করাপ্ট হয়ে গেছে, উইন্ডোজ রিস্টার্ট হচ্ছে বারবার। কিছুদিন আগে আমি একটা এটিএম এ টাকা তুলতে গেলাম, হ্যাঁ রে কপাল, খুব জরুরি ছিল সময়। আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্ট হোল্ডার, আমি গেছি হচ্ছে কি বোধহয় কোন ব্যাংকের, এবি ব্যাংক অর সামথিং ব্যাংকের একটা এটিএম এ পাইছি, দিলাম, একদম টাকার সবকিছু, বড় একটা অ্যামাউন্ট তুলতেছি, সমস্ত কিছু হয়ে গেছে। ঠুস করে দেখি ওটার উইন্ডোজ ক্র্যাশ করলো। মানে এটিএম মেশিনের যে ভিতরে আবার উইন্ডোজ চলে, উইন্ডোজটা ক্র্যাশ করলো, আমাকে দেখাচ্ছে মেসেজ, উইন্ডোজ ক্র্যাশ, মেমোরি ক্র্যাশ দেখায়। আমার কার্ডও আটকায় গেল, আমার 1,500 টাকা দিয়ে আবার কার্ড তুলতে হইলো, তাও 3 দিনের জন্য আটকায় গেলাম। আবার হচ্ছে গিয়ে আমার টাকাটাও বের হয়নি, সেটাও অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে গেল। ওই মোমেন্টে খুব প্রয়োজন ছিল টাকাটা। তারপরে ওইটা আবার রিজলভ হলো প্রায় 11 দিন বা 12 দিন পরে। টাকা আই গট মাই মানি ব্যাক অ্যাট ইন মাই অ্যাকাউন্ট, কারণ টাকা কেটে নিয়ে গেছে, আমি ক্যাশ পাইনি। সেই যে উইন্ডোজ ক্র্যাশ বড় বিড়ম্বনার সৃষ্টি করে। স্যার প্রবলেম তো সো ওদের ছিল 1,500 টাকা আপনার থেকে নিছে যে। হ্যাঁ, সরি, প্রবলেম তো স্যার ওদের এন্ডে ছিল, 1,500 টাকা আপনার থেকে তাতে নিছে। কি, তাতে কি, প্রবলেমের ভিতরে কনফিউশন কম্পোনেন্ট আছে, কনফিউশন কম্পোনেন্টের সাথে ব্যুরোক্রেসি অ্যাডেড। সো ইট টুক 11 days। এটা ইজ কমন থিং, কমন থিং, আনফর্চুনেট বাট কমন। যে টাকা আমি কি আসলে পাইছি নাকি পাই নাই, ওদের কেউ একজন ওদের সিসি ক্যামেরায় চেক করবে, হ্যাঁ, ওখানে টাকা গুনে ক্রস ম্যাচ করবে, যে আমার ডিজিটাল ইয়ে বলে হচ্ছে কি এখান থেকে 50,000 টাকা বের হয়ে যাওয়ার কথা, কিন্তু 50,000 টাকা আসলে আমার ড্রয়ারে বেশি আছে, মানে এটিএম এর ভিতরে যে বাক্স, ওর ভিতরে বেশি আছে কিনা, সেটা ওদের 3 জন অফিসার ভেরিফাই করবে। আমি জাস্ট হাইপোথেটিক্যালি বলতেছি। এই ব্যুরোক্রেটিক প্যাচে তারপরে অন্য ব্যাংকে আবার কমিউনিকেট করবে যে আপনার এক ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার আমার এখান থেকে টাকা পায়নি, আমার ব্যাংক আবার ওখানে ক্লেম করবে, সেই ক্লেম আবার বাংলাদেশ ব্যাংকের থ্রুতে সেটেলমেন্ট হবে। তো এই সমস্ত ব্যুরোক্রেসিতে ইভেনচুয়ালি ইট টুক 11 days। হ্যাঁ, কিছু করার নেই, কাউকে দোষ দিয়ে লাভ নেই, আফসোস করে লাভ নেই। সো এনিওয়েজ, সো সফটওয়্যার ফেলিয়ার হতে পারে কর্পোরেট সিস্টেমে। সো দিস আর অল vulnerabilities that we generally get to see, unfortunately get to experience in a networked computing information system environment. Eta is only a summary, is only a snapshot of limited amount of vulnerabilities and scenarios. Definitely in real life, scenarios vary, extent of vulnerability vary, and we can have more kinds of vulnerability in real life. But at least the academic point of view থেকে আমাদের পড়ার জন্য these are the things. Okay? কারো কোনো প্রশ্ন? Great. Let's move to the next. আজকে যদিও আমরা অনেক লেটে শুরু করছি, তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি কভার করা যাচ্ছে বেশ কিছু, তারপরও আমি একটু আর্লি শেষ করব। আমি ডেফিনেটলি ডোন্ট কনসিডার মি টু বি আ ফাঁকিবাজ টিচার, বাট আমার কিছু আর্জেন্সি আছে আর কি। হ্যাঁ, আমি আজকে প্রিপেয়ার্ড ছিলাম না ক্লাসটার জন্য, প্ল্যান ছিল না। হঠাৎ করে আজকে আমাকে ক্লাস নিতে বলা, তাই কমিটেড, বাট আমার আসলে ওইরকম প্ল্যান ছিল না। আই হ্যাভ আ কমিটমেন্ট, একটা আউটসাইড কমিটমেন্ট। আমার তো 9:45 বের হয়ে যেতে হবে অফিস থেকে, নাহলে আমি ওখানে পৌঁছাতে পারবো না। কারণ আমার জি স্যার, ধানমন্ডি যেতে আজকের হবে ফ্রম বনানী। আজকের ক্লাসটা স্যার রিশিডিউল করা হচ্ছে।
না একটু অসুবিধা নেই। লেটস আমরা তো অনেকটুকু কভার করলাম, লেটস কন্টিনিউ ফর নেক্সট 10 মিনিটস, তারপরে আমি হয়তো লিভ দ্য ক্লাস। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাস থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। Yes, sir. ওকে, No problem, sir. Okay, sir. ঠিক আছে। সো যেটা বলছিলাম যে সিকিউরিটি চ্যালেঞ্জেস, আমরা যদি এবার সিকিউরিটি চ্যালেঞ্জেস এর মধ্যে আমরা আসলে অনেক রকমের, এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা এতক্ষণ যে আলাপ করলাম, ঠিক সেরকম ওই প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা স্টেজে কি কি ধরনের সিকিউরিটি চ্যালেঞ্জেস আমরা ফেস করি সেইটারই একটু ইলাবোরেটেড ডিসকাশন আমরা করবো। যেমন নেটওয়ার্কের কথা বললাম, তাই নেটওয়ার্ক থ্রেটস এক ধরনের থ্রেটস। যে নেটওয়ার্কে আমরা কি ধরনের থ্রেট পাই, একটা হচ্ছে কি বলতেছি আমরা ইন্টারনেট ভালনারেবিলিটিস, আর একটা বলছে ওয়্যারলেস সিকিউরিটি চ্যালেঞ্জেস। নাও ইন্টারনেট কি জিনিস? Internet is a public network, is an open network, right? Open public network. আচ্ছা, কোশ্চেন হচ্ছে কি, তানিম স্টাডি ম্যানুয়াল কোনটা নিব? আমি যেটা বললাম, আমি এই ক্লাসের পরে কালকে হয়তো শুক্রবার আছে, বৃহস্পতিবার বন্ধের দিন আছে, আমি যেটা করব চেক করব সিলেবাসে কোনো রেফারেন্সের চেঞ্জ আসছে কিনা, উইচ আই ডোন্ট থিঙ্ক কোনো চেঞ্জ আসছে। যদি চেঞ্জ না এসে থাকে তাহলে রেফারেন্স বুকটা হচ্ছে গিয়ে ও ব্রেইনের, ম্যাক্রো হিলসের ও ব্রেইনের MIS বলে একটা বই আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট রেফারেন্স বুক Sir, এটা তো ম্যানুয়াল হিসাবে। সার্টিফিকেট লেভেলে, স্যার। সার্টিফিকেট লেভেলও আছে, এখন আমাদের চ্যাপ্টার গুলা ডিফারেন্ট, ঠিক আছে? ওকে, এবং চ্যাপ্টার গুলা আমি মোস্টলি এখানে মেনশন করে দিচ্ছি, আপনারা দেখবেন যেখানে আসলে চ্যাপ্টার গুলা ইয়ে করতে হবে, আই উইল মেনশন। হ্যাঁ, এখানে কিছু কিছু ইয়েতে ও না সরি, এইখানে বোধহয় মেনশন করি নাই, এই স্লাইডটাতে নাই, বাট আদার্স এই যে এখানে যেমন ওয়াই সিস্টেমস আর ভালনারেবল, এখানে আমি কি বলে দিচ্ছি, রেফারেন্স টু চ্যাপ্টার 8 সেকশন 8.1। হুম, So, এরকম আমি মেনশন করে দিব, যেখানে আপনার বইয়ে একদম এক্স্যাক্টলি রেফার করতে হবে, ওই পয়েন্টটাকে আমি মেনশন করে দিব মোস্টলি, ঠিক আছে? আর 100% ম্যানুয়াল কেসে নিয়ে না হয়। স্যার অডিট হওয়ার দরকার নাই। এই পলাশ স্যার একটা ওয়েবসাইট আছে, সেখানে সব কিছু আছে। অ্যাবসলিউটলি, পলাশ সাহেবের একটা ওয়েবসাইট আছে, সেখানে বিউটিফুলি সব কিছু সুন্দর করে দেওয়া আছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, ওটা দিয়েও আপনারা কমপ্লিমেন্ট করতে পারেন। এনিওয়েজ, যেটা বলছিলাম যে স্যার আমরা কোনখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে কি এখানে, ইন্টারনেট ভালনারেবিলিটিস। যেহেতু ইন্টারনেট ইজ অ্যান ওপেন ওয়ার্ল্ড, আমরা যেটাই প্রথমে বলছি যে ইট ইজ কানেক্টেড ওয়ার্ল্ড, যে কারণে মোর ভালনারেবল। সো ইন্টারনেট যেহেতু একটা ওপেন পাবলিক নেটওয়ার্ক, স্বাভাবিকভাবে ইন্টারনেটের থ্রু দিয়ে মোস্ট অফ দ্য ভালনারেবিলিটিস অ্যাকচুয়ালি আসে। কেউ হ্যাক করবে, ট্যাপ করবে, স্নিফ করবে, মোস্ট অফ দিস থিংস অ্যাকচুয়ালি টেক প্লেস উইদিন দ্য ইন্টারনেট। সো দিস ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল, এটাতে খুব সেলফ এক্সপ্লেনেটরি, খুব এক্সপ্লেন করার কিছু নেই। বাট ইন্টারনেট ভালনারেবিলিটিতে আমরা মোস্ট অফ দ্য থাকি হচ্ছে কি এক্সটার্নাল পার্টি দ্বারা ইন্ট্রুশন বলে এটাকে। হ্যাকিংকে আমরা প্রপার ল্যাঙ্গুয়েজে বলি ইন্ট্রুশন, INTRUTION, ইন্ট্রুশন। সো ইন্ট্রুশনটা হচ্ছে গিয়ে ইজ দ্য সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্ট ভালনারেবিলিটি ইন টার্মস অফ ইন্টারনেট, ইন দ্য কনটেক্সট অফ ইন্টারনেট। ওয়্যারলেস সিকিউরিটি চ্যালেঞ্জেস, এইটা আসলে একটা পারসিভড চ্যালেঞ্জ। আমাদের বইটা অনেক পুরানো, তখন আসলে ওয়্যারলেস জিনিসটা খুব নতুন কনসেপ্ট ছিল, যে কারণে ওয়্যারলেসকে মনে করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব বেশি ভালনারেবল। বাট ওয়্যারলেস অ্যাভেইলেবিলিটির ক্ষেত্রে ইট ইজ রিলেটিভলি মোর ভালনারেবল। সিকিউরিটি অবজেক্টিভের 3টা অবজেক্টিভ, বাট কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে, ইন্টিগ্রিটির ক্ষেত্রে ওয়্যারলেস ইজ নট দ্যাট ভালনারেবল। ওয়্যারলেস নেটওয়ার্ক থাকলেও সেটা যেরকম ওয়্যারলেস নেটওয়ার্কে থাকুক, জেনারেলি ডেটা আর ইনফরমেশন আর ওয়েল প্রোটেক্টেড, জাস্ট সেম অ্যাজ একটা ওয়্যার্ড নেটওয়ার্ক, কেবল নেটওয়ার্কের মধ্যে যা থাকে। সুতরাং এইটার জন্য এডিশনাল ভালনারেবিলিটি শুধু অ্যাভেইলেবিলিটি কনটেক্সটে মোস্টলি, যে অ্যাভেইলেবিলিটি কনটেক্সটে ওয়্যারলেস খুব দেখবেন নেটওয়ার্ক পাইতে ডিস্টার্ব হয়, ওয়াইফাই উইক থাকে, স্লো থাকে, বারবার ছেড়ে দিচ্ছে। These are the challenges generally we face in terms of wireless security challenges. Okay. Then comes malicious software or code বা malware যেটাকে বলে। এটা কি জিনিস? এটা হচ্ছে কি malicious, যেটা ক্ষতিকর, যেটা এরোনাস, যেটা প্রবলেমেটিক, তাকে বলে আমরা ম্যালিশিয়াস। আমরা বলি না ম্যাল প্র্যাকটিস, ব্যাড প্র্যাকটিস, ঠিক সেরকম ম্যালিশিয়াস সফটওয়্যার। সফটওয়্যার ইজ এ প্রোগ্রামড, কোড করে একটা পারপাসের মাথায় রেখে একটা প্রোগ্রাম তৈরি করা হচ্ছে সফটওয়্যার, বাট সেটা হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার হয়, তাহলে এটাকে আমরা বলি ম্যালওয়্যার। সফটওয়্যারের জায়গায় আমরা বলতেছি কি
ম্যালওয়্যার, কারণ ওটা ক্ষতিকর। এই ধরনের সফটওয়্যারের ক্যাটাগরিতে পড়ে হচ্ছে ভাইরাস, ওয়ার্মস, ট্রোজান হর্স, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার। এছাড়াও থাকতে পারে, বাট আমাদের সিলেবাসে, আমাদের বইয়ে এই কটার বৃত্তি দিয়ে আছে। ভাইরাস কি? সে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কম্পিউটারের না, মানুষের ভাইরাস। করোনা ভাইরাস, তার বৈশিষ্ট্য কি? স্যার মানুষের ইমিউনিটি সিস্টেমকে স্যার দুর্বল করে দেওয়া, দুর্বল করে হোস্ট হিসাবে কাজ করা বডিকে। এক কথায় ক্ষতি করে মানুষের, ইয়েস স্যার। রাইট? যে কোনো ভাইরাস। এটা একটা প্রপার্টি গেল। আরেকটা প্রপার্টি কি? কেন করোনার সময় আমরা মাস্ক পরতাম? কেন করোনার সময় একজন থেকে আরেকজন 2 মিটার দূরত্বে দাঁড়াইতাম? যাতে স্প্রেডটা হয়। তার মানে এটা আরেকটা প্রপার্টি হচ্ছে কি, একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে সে অটোমেটিক ছড়ায় যায় যদি কানেকশনে আসে, তাই না? ভাইরাসের তাহলে দুইটা প্রপার্টি। এক, ও ক্ষতিকর, কিন্তু সেও জীব, তারও একটা জীবন আছে, তাকেও মায়া দয়া করা যেতে পারে। আমরা বলি না যে এটা একটা প্রাণীকে মায়া দয়া করা, ভাইরাস একটা প্রাণী, জি স্যার। ধরে নেই এক রকমের, সে তো মাইক্রো অর্গানিজম, এটাকে বলে মাইক্রো অর্গানিজম। সো মাইক্রো অর্গানিজম তো হলেও তো তার একটা জান আছে, একটা প্রাণ আছে, তাই বলে তাকে মায়া দেওয়া করা ঠিক হবে না আর কি। বাট স্টিল এটাও একটা প্রাণী, কিন্তু তার কাজ হচ্ছে ক্ষতি করা, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, নিজেকে অটো কপি করা, নিজেকে মিউটেট করা, একটা ইয়ে থেকে আরেকটা জায়গায় ছড়ায় দেয়। 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32 থেকে 256টা, এরকম ছড়ায় যাচ্ছে, তাই না? So এই যে মিউটেট করা এবং ছড়ায় যাওয়া, অটো কপি করা, দ্যাটস দ্য সেকেন্ড প্রপার্টি অফ ভাইরাস। ঠিক কম্পিউটার ভাইরাসের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম থিং অ্যাপ্লাইস। কম্পিউটার এটা যেমন একটা মাইক্রো জীবাণু, অর্থাৎ তার জীবন আছে। সো অন্য জীবনকে আমরা মায়া দয়া করি, বিড়ালকে মায়া দয়া করি, কুকুরকে মায়া দয়া করি, মানুষকে মায়া দয়া করি। যদিও ইদানিংকাল মায়া দেওয়া জিনিসটা অনেক কমে যাচ্ছে। মানুষ কি কারণে কাকে মারতেছে সে নিজেও জানে না, কে মরতেছে সে নিজে কেন মরতেছে সেও জানে না, যেটা কিয়ামতের আলামত। আস্তে আস্তে আগায় যাচ্ছি আমরা ওদিকে। মুসলমানদের বিলিফের সিস্টেমে একটা জিনিস আছে যে বিফোর দ্য এন্ড ডে থিংস উইল বি লাইক দ্যাট, যে যে মারা যাচ্ছে সে জানবে না সে কেন মারা গেল, তাকে কেন মারা হলো, যে মারতেছে সেও জানবে না সে কেন মারলো। আমরা আস্তে আস্তে, আমার ফিলিং আর কি, মনে হচ্ছে ওদিকে আগাচ্ছি। যে সমস্ত নিউজ দেখি, একে ওকে পিটায় মেরে ফেলে, সো স্যাড। সো স্টিল আমাদের কিছু কনসিডারেশন আছে মানুষের উপরে, অন্য প্রাণীর উপরে, বাট ভাইরাসের জন্য কনসিডারেশন নেই, কারণ ওটা ক্ষতিকর প্রাণী। ঠিক সিমিলারলি প্রোগ্রাম, সমস্ত সফটওয়্যারের ব্যাপারে আমাদের কেয়ার আছে, সমস্ত সফটওয়্যারকে আমরা মূল্যায়ন করি, আমরা ওদেরকে নিয়ে চিন্তা করি, ওদেরকে রাখতে চাই, ইউজ করতে চাই। ভাইরাসও একটা প্রোগ্রাম, মাইক্রো প্রোগ্রাম, তো ওকে রাখতে চাই না, কারণ ওই করোনা ভাইরাসের মতো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো এটারও কাজ হচ্ছে ক্ষতি করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, একটা ভাইরাস এফেক্টেড কম্পিউটার থেকে, একটা ভাইরাস এফেক্টেড ফাইল থেকে এসে টাচে আসলে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে এবং এক জায়গা থেকে অনেক ছড়াবে, ঠিক ওই ভাইরাসের মতো। কিন্তু পার্থক্য, ওইটা হচ্ছে কি জীবাণু, এইটা হচ্ছে কি ম্যান মেড প্রোগ্রাম, তার প্রপার্টি একই। সো ভাইরাস হ্যাজ 2 অ্যাট্রিবিউটস, হার্মফুল, অটো কপি, ইট ক্যান স্প্রেড। নাও কামস ওয়ার্ম। ওয়ার্ম হচ্ছে গিয়ে, বাট ভাইরাসের একটা বিষয় হচ্ছে গিয়ে, ভাইরাস জেনারেলি একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে ছড়ায়, কিন্তু ভাইরাস ক্যান নট স্টে অ্যালাইভ। মানে হচ্ছে গিয়ে ভাইরাসটা কোনো হোস্ট পাইলো না, কিন্তু একটা জায়গায় আমি প্রোগ্রামটাকে আলাদা করে রেখে দিতে পারবো না, ঠিক করোনা ভাইরাসের মতো। আমরা যেমন বলতাম যে আগে যেমন ধারণা ছিল, প্রথম দিকে যখন করোনা ভাইরাস আসে 2019-এর এবং বিশেষ শুরুতে, তখন আমাদের ইয়ে ছিল যে করোনা ভাইরাস কোথাও এক জায়গায় কেউ হাঁচি দিয়ে গেছিল গতকালকে, সুতরাং ওই চেয়ারে আমি যদি বসি আমার ভাইরাসের ইফেক্ট হয়। পরে গিয়ে এই ধারণাগুলো আমাদের কাটছে যে না, ওটা হয় না, কারণ ভাইরাস হোস্ট ছাড়া আস্তে আস্তে মরে যায়, ও বেঁচে থাকতে পারে না বেশিক্ষণ, ওর লংজিভিটি কম। ঠিক কম্পিউটার ভাইরাসও ওরকম, যদি একটা ফাইলের থেকে আরেকটা ফাইলে যাবে, ফাইলে টাচ আসলে সে ট্রান্সফার হতে পারে। ফাইল দুইটার একটাতেও সে নাই, ভাইরাস আলাদাভাবে বাঁচতে পারে না বা অ্যাক্টিভ থাকতে পারে না। ওয়ার্ম হচ্ছে গিয়ে ঠিকই ভাইরাসের একই জিনিস, হার্মফুল, অটোকপি করে,
কিন্তু পার্থক্য হচ্ছে গিয়ে ও নিজে এক জায়গায় পোকার মতো বসে থাকতে পারে, পরে যখন হোস্ট পাবো তখন কামড়ায় ধরবো, এই কাজটা করতে পারে। ভাইরাস আর ওয়ার্মের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে ওয়ার্ম অ্যাজ এ প্রোগ্রাম, অ্যাজ এ সফটওয়্যার ইন্ডিপেন্ডেন্টলি কোথাও হোস্ট ছাড়া স্টে করতে পারে। ভাইরাস হোস্টের গায়ে লেগে যায়, ওয়ার্ম হোস্টের গায়ে লেগে যায়, বাট লাগানো ছাড়াও ওয়ার্ম আলাদা এক্সিস্ট করতে পারে অ্যাজ এ প্রোগ্রাম। দ্যাট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন ভাইরাস এন্ড ওয়ার্ম। বোঝা গেছে? জি নাও স্যার। ট্রোজান হর্স। ট্রোজান হর্স কথাটা কি কোথাও শুনছেন? স্যার সেটা একটা স্যার ঘটনা আছে, একটা ঘোড়ার ইয়াতে একটা যুদ্ধের ঘটনা ছিল স্যার। যুদ্ধের ঘটনাতে ঘোড়ার ভিতর সৈন্যরা ঢুকে একটা নগর ছিল সেটা ধ্বংস করছিল, সেটা প্রধান হর্স Absolutely. নগর। এটা হচ্ছে গিয়ে গ্রিকদের একটা যুদ্ধ, ট্রয় নগরীতে, যেখানে দুই দেশের মধ্যে, দুই শহরের মধ্যে বা দুই দেশের মধ্যে প্রচন্ড যুদ্ধ ছিল, বহু যুগ যুগ ধরে যুদ্ধ ছিল। পরে এক সময় কোনোভাবেই একটা দল আরেকটা দলকে হারাইতে পারতেছে না। হ্যাঁ, গ্রিস সম্ভবত, গ্রিস আর আরেকটা হচ্ছে কোনটা ভুলে গেছি। এনিওয়েজ, সো গ্রিস এবং আরেকটা দেশ, সো হারাতে পারতেছে না, তখন গ্রিসটা যে ট্রয় দেশ স্যার, উইকার ছিল, ট্রয় হিমসেলফ। ট্রয়, ট্রয়, ও ট্রয়, এক্স্যাক্টলি, ট্রয়। সো ট্রয় যেটা করলো সেটা হচ্ছে গ্রিসের সাথে, গ্রিসের রাজাকে বললো যে ভাই, যুদ্ধ তো আমরা অনেক করলাম, অনেক জানমালের ক্ষয়ক্ষতি হলো, আমরা চলো একটু হ্যান্ডশেক করি, আমরা বন্ধুত্ব করি। বন্ধুত্বের উপহার হিসাবে তোমাকে একটা বড় কাঠের ঘোড়া আমি উপহার দিলাম। সেই কাঠের ঘোড়া ওরা ওই রাষ্ট্রের গেটের কাছে রেখে দিয়ে চলে আসলো, বললো এটা হচ্ছে একটা গিফট। গ্রিসও খুব খুশি হলো, খুশি হয়ে ওই এটা ঘোড়াটাকে অ্যাকসেপ্ট করলো। এটা কিন্তু উল্টাও হইতে পারে, ট্রয় দিছে গ্রিসকে না গ্রিস দিছে ট্রয়কে, আমি মনে নেই। হ্যাঁ, সো ওটা আপনারা ডিসরিগার্ড করেন। সো যেটা হচ্ছে ঘটনাটা এরকম। সো একজন আরেকজনকে দিল, সে আদর আপ্যায়নে ঘোড়াটাকে, কাঠের ঘোড়াটাকে সিটির মাঝখানে রেখে দিল, সিটির সেন্টারে। যখন রাত হইলো তখন ওই ঘোড়ার পেট থেকে, ওই ঘোড়ার ভিতরে আসলে লুকানো ছিল সোলজার, খুব এক্সপার্ট কিছু সোলজার, অনেকটা বলতে পারেন কমান্ডো। এই কমান্ডো সোলজাররা বের হয়ে ওই রাতে রাজপ্রাসাদ দখল করে ফেললো, তাদেরকে হারায় দিল। হ্যাঁ, সো এইটা ছিল, এই যে ঘোড়াটা, এইটাকে বলা হয় ট্রোজান হর্স। এই ট্রোজান হর্সটা হচ্ছে গিয়ে একটা ক্যামোফ্লেজ, অর্থাৎ হিডেন ভিতরে যেটা সে অ্যাপিয়ার করতেছে যে হিসাবে একটা গিফট হিসেবে, আসলে সে তার ভিতরে ক্ষতিকর জিনিস। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা এখানে আমরা এখানে দেখতেছি। ট্রোজান হর্স হচ্ছে কি এমন একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার, ইন্টারনেটে আপনাকে বলতেছে যে আপনার কম্পিউটার স্লো চলতেছে, এইটা ডাউনলোড করেন, এক্ষুনি আপনার কম্পিউটার ফাস্ট হয়ে যাবে, না ফাস্ট হইলে পয়সা ফেরত। আর আপাতত ইউজ করার জন্য পয়সাও লাগবে না। আপনি তো বললেন আহারে, পৃথিবীতে ভালো মানুষগুলো আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে, কি সুন্দর ফ্রি ফ্রি আমাকে একটা সফটওয়্যার দিচ্ছে, আমার কম্পিউটার ফাস্ট করে দিবে। সুতরাং আপনি এই হর্সটাকে, গিফটটাকে গ্রহণ করলেন, কম্পিউটারে ডাউনলোড করলেন, তারপরে ইনস্টল করলেন। ইনস্টল করার পরেও সমানে আপনার কম্পিউটারে ভাইরাস ছড়ায় দিল কমান্ডো গুলাকে। ওই ধরনের সফটওয়্যারকে আমরা বলি ট্রোজান হর্স। বুঝা গেছে? স্যার দেন কামস হচ্ছে কি স্পাইওয়্যার। স্পাইওয়্যার হচ্ছে কি ঠিক এরকমই সফটওয়্যার। আমি নিছি, মোবাইলের মধ্যে অ্যাপ ডাউনলোড করছি, যে অ্যাপটা বলতেছে হচ্ছে কি একটা গেম, কিন্তু সেই গেম আসলে তলে তলে মোবাইলের বিভিন্ন পারমিশন নিয়ে আমার এখানে কল লগ, এসএমএস কি আসে, সেগুলি সব কালেক্ট করে, কালেক্ট করে করে কি করে, আমাকে ফুড পান্ডা এসএমএস পাঠাইতেছে, এইটা থেকে ফুডির কাছে ইন্টেল সেল করে, পাঠাও এসএমএস পাঠাইতেছে, সেটা দিয়ে উবারের কাছে সেল করে যে এই লোক কিন্তু গাড়ি খুঁজতেছে পাঠাওয়ের কাছ থেকে, তুমি দেখো তার কাছে একটা প্রমোশনাল অফার পাঠায় দাও ঠুস করে। কথার কথা, আমি বলতেছি না উবার পাঠা আর ফুড পান্ডা কেউ এটা করে, বাট সারা পৃথিবীতে এই ধরনের প্রচুর কমার্শিয়ালাইজেশন হয় অফ দিস ইনফরমেশন। একজনেরটা আরেকজনের কাছে পাঠাই দিয়ে সে বিক্রি করে ইনফরমেশন, কিন্তু সে আমার কাছ থেকে কি করতেছে, স্পাইং করতেছে আমার ডিভাইস থেকে। সে সে আসলে আমার এখানে বসে বসে অন্য সফটওয়্যার গেম হিসেবে আছে, ভিডিও এডিটর হিসেবে আছে, বাট স্পাইং করতেছে অন্য সফটওয়্যারের জন্য, অন্য কিছুর জন্য। এগুলোকে আমরা বলি স্পাইওয়্যার। আরেক রকমের স্পাইওয়্যার আছে যাদের কাজ হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজারদেরকে ইনফরমেশন প্রোভাইড করা, ওই একই স্পাইং। আর হচ্ছে গিয়ে আমার কাছে অ্যাডভার্টাইজমেন্ট পুশ করা। অর্থাৎ তারা কি করে, আমার বিভিন্ন জায়গায় দেখবেন আমি মোবাইল, অনেকে যে শাওমি টাইপ মোবাইল, এখন ধর কম, সিম্ফনি ছিল, এই যে মোবাইল যেগুলো একটু নিচের দিকের প্রাইস রেঞ্জের মোবাইল ফোন, ওগুলোতে দেখবেন আপনি সমানে অ্যাডভার্টাইজমেন্ট আসছে, এমনি এমনি অ্যাডভার্টাইজমেন্ট আসছে।
ইউটিউবের ভিডিওর হোক বা এর হোক, আপনার লক স্ক্রিনের উপর বিকজ ওর মধ্যে অ্যাডওয়্যার ইনস্টল করা আছে, যেটা আপনার ইনবিল্ড হিসেবে আসছে সফটওয়্যার ওএস এর সাথে, মোবাইলের ওএস এর সাথে। এগুলোকে বলে অ্যাডওয়্যার, যার কাজ হচ্ছে কি অ্যাডের জন্য আপনার এখান থেকে ইন্টেল সাপ্লাই করা এবং অ্যাড আপনার এখানে পুশ করা, সেটা বিভিন্ন শেপ অ্যান্ড ফর্মে হইতে পারে, বাট দিজ আর কল্ড অ্যাডওয়্যারস। ওকে। জি স্যার, ইসরায়েলের প্যাগাসিসের মতো স্যার, হুম। প্যাগাসিসের মতো স্যার। ঠিক আছে, হ্যাঁ অনেকটা আরো ওকে। আজকে এই পর্যন্ত থাকুক। ওকে স্যার। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ বাকিটুকু ডিসকাস করবো। 3টা স্লাইড আছে ওগুলা, আর অন্য স্লাইডে চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে। আর যখন এই স্লাইডটা পুরা শেষ হয়ে যাবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ, তখন আমি আপনাদেরকে এই স্লাইডটা আবার শেয়ার করে দিব। আপনাদের যে ক্লাসের যে লিংক পাঠানো হয় যে ইমেইলে, ওই ইমেইলেই অ্যাটাচ করে আমি সাধারণত রিপ্লাই টু অল করে দিয়ে দিই, সো দ্যাট স্যার ইউ অল আমাদের হ্যাভ দ্য স্লাইডস। আমাদের মুড অফ এক্সাম বিষয়ে আমরা একটা সার্কুলার পেয়েছিলাম, সেটা হচ্ছে অনলাইন ওয়েতে এক্সামটা হবে। তো এই MCQ বেস। এক্সামটা কি, হ্যাঁ এটা কি কুইজ মানে বেসিসে হবে? মানে অনলাইনের ভিতর তো অনেক ধরনের হইতে পারে, মানে সার্টিফিকেট লেভেলের মতো হবে। সরি, কি বলছেন ইরফান, কি বলছেন? সার্টিফিকেট লেভেলের মতো হবে স্যার। মতো আর কি, হ্যাঁ রাইট। আস্তে আস্তে ট্রানজিশন করার চেষ্টা হচ্ছে ওইরকম, মোর এমসিকিউ লেভেলে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে। সো প্রবাবলি ওরকম হবে। সো আপনাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, বইয়ের পড়া যদি ভালো করে থাকে এবং যদি বোঝা থাকে, I think you will be able to logically relate to the questions and answers or choices better. ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। রেফারেন্স বইটা একটু বলে দিয়ে নাকি দেখি। সরি, আবার বলেন। আমাদের একটু আপনাদের একটু রেফারেন্স বইটা বলে দিয়ে নেক্সট টাইম। রেফারেন্স বইটা আমি যেটা বললাম, আমি এই উইকেন্ডে সিলেবাসটা একটু গো থ্রু করবো, আবার চেক করবো, একটু ভেরিফাই করবো যে কোনো চেঞ্জ আছে কিনা, সেই অনুযায়ী আমি আপনাদেরকে আবার নেক্সট ক্লাস ইনশাল্লাহ অ্যাডভাইস করবো। জি স্যার, ওইখানে ঠিক আছে। সিসার একটা বইয়ের কথা বলা আছে স্যার, আপনি একটু হুম। দেখেন স্যার, ওইটা কি আমরা সিসার পড়তে এটা পারি? আমাদের এখনো সিলেবাসে আছে, আগের সিলেবাসও ছিল, বাট ওইটা সিসার ইয়েটা ম্যানুয়াল, যেটা সিসার ম্যানুয়াল যে পলাশ সাহেবের যে ইয়ে ওখানে আছে, আমিও শেয়ার করে দিতে পারবো। সো নো ওয়ারিস, হ্যাঁ ওটাও করা যাবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আজকে ক্লাস নিয়ে কোনো মন্তব্য, ফিডব্যাক, এইভাবে হলে ভালো হয়, ওইভাবে হলে ভালো হয়, বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে, এরকম কোনো কিছু? স্যার সবকিছুই ঠিক আছে। ঠিক আছে স্যার, পারফেক্ট। গ্রেট। ঠিক আছে, তাহলে আমি স্যার ইনশাআল্লাহ আমাদের নেক্সট। ওয়েবসাইটটা দিছি, ওয়েবসাইটটা হ্যাঁ দেখলাম আমি ওয়েবসাইটে, এটা খুব ইউজফুল। পলাশ মল্লিক সাহেব মানে বিউটিফুল একটা কাজ করছেন। হ্যাঁ, ইটস ভেরি ইউজফুল। এটা সবারই আমি বলবো যে কিপ ইট হ্যান্ডি। হ্যাঁ, রেফারেন্সের জন্য এটা খুব একটা ভালো একটা ইয়ে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।